হ্যালো আপুরা এন্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম বারবার চালু উইথ অনন্যা এপিসোড নাম্বার 66 নিয়ে। আর আজকের গল্পটা বলার আগে তোমাদেরকে একটু ওয়ার্নিং দিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের যদি টাইম না থাকে আজকের গল্পটা শোনো না, কারণ আজকের গল্প তুমি যদি স্কিপ করো গল্প বুঝতে পারবে না, এমন টুইস্টেড কাহিনী। তো আমি বলবো, খাবার খেতে খেতে, চা খেতে খেতে, অ্যাসাইনমেন্ট করতে করতে, ঘরের কোনো কাজ করতে করতে, কাপড় গুছাতে গুছাতে আজকে 12টা চালটা কিন্তু তোমরা শেষ করতে পারো। তো আজকের গল্পটা এভাবে শুরু হচ্ছে। একটি ছেলে মেডিকেল পাস করে বের হয়েছে, আর তিনি পড়াশোনা করেছেন হচ্ছে সাইকিয়াট্রিক্সের উপরে। তো উনি যখন পাস করে বের হন, উনি যেখান থেকে বের হয়েছে সেই ইউনিভার্সিটি অনেক দামি একটা ইউনিভার্সিটি, আর সেখানকার টপার তিনি। তো এরকম একজন ভালো স্টুডেন্ট যে কিনা এরকম সবচেয়ে পপুলার ভার্সিটি থেকে বের হয়েছে, সেসব ডক্টরদেরকে নিয়ে মানুষ কি চিন্তা করে যে সে নিশ্চয়ই অনেক প্রাইভেট একটা কোনো হসপিটালে যাবে, প্রাইভেট জব করবে, অনেক দামি জায়গায় জব করবে, দামি স্যালারি পাবে। বাট মিস্টার পার্কারের ব্যাপারে যে বিষয়টা হয়েছে, মিস্টার পার্কারের ইচ্ছা উনি বেসরকারি, মানে বেসিক্যালি বেসরকারিতে উনি যাবেন না, উনি সরকারি যেসব মানে নর্মাল টাইপের মানসিক হাসপাতালগুলো আছে সেগুলোতে তিনি জব করতে চান। তো ওনার পরিচিত অনেকেই বলেছে যে মানে মানুষ যখন এরকম ভালো একটা ইউনিভার্সিটি থেকে বের হয়, যার গ্রেড এত ভালো থাকে, তারা তো চাবে অবশ্যই একটা দামি জায়গায় হতে। আপনি কেন চান এরকম ছোটখাটো জায়গাতে জব করতে, অথবা আপনি এরকম সরকারি জায়গাতে জব করতে? পরে বলে যে, এটাও বলে ওই লোক, মানে ওর পরিচিত মানুষরা, যে সরকারি জায়গাগুলোর কিন্তু স্যালারিও অনেক কম হয়, পরিবেশও ভালো না, আপনি যেখানে থাকতে পারবেন না, ওইটা আপনার টাইপ জায়গা না। তো মিস্টার পার্কার যেটা বলে যে আমার ওখানে যাওয়ার ইচ্ছা এই কারণে, কারণ আমি যতদূর জানি তো ওখানকার মানুষরা অনেক সুবিধা বঞ্চিত হয়। তো সেসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেসিক্যালি আমার এই পড়াশোনা। আমি চাই আমার যতটুকু জ্ঞান আছে তাদেরকে আমি সেটা দিয়ে সুস্থ করতে, তাদের পাশে দাঁড়াতে। তো এটা সবাই শুনে অবাক হয় যে এরকম একজন মানুষ, মানে এরকম ট্যালেন্টেড একটা মানুষ, এত দামি ইউনিভার্সিটি থেকে বের মানে পাশ করে বের হয়ে উনি এরকম কম দামা হসপিটাল ঢুকতে চাচ্ছেন। তো যেটা হয়, উনি একটা হসপিটাল ঢোকার জন্য ওখানে উনি ইন্টারভিউ দেয়, আর সাথে সাথে ওনারা নিয়ে নেয়, কারণ এত ভালো একটা স্টুডেন্ট ওনাদের পাওয়ার কথা না, মানে এত ভালো একটা ডক্টর। তো এই মধ্যবিত্ত মানুষদের জন্য, এই যারা বেশি টাকা উপার্জন করতে পারে না, তাদের জন্য বেসিক্যালি কিন্তু সরকারি মানসিক হসপিটালগুলা, এই হসপিটালগুলো যেরকম টাইপের হয়ে থাকে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধির দিক দিয়ে জায়গাটা একটু আনহাইজেনিক থাকে, আবার দেখা যায় যে মানুষ যত না থাকা দরকার তার থেকেও বেশি থাকে। সো এইরকম একটা জায়গার প্রতি মিস্টার পার্কারের এত ভালোবাসা জন্মানোর কারণ, অথবা এই মানুষদেরকে সাহায্য করার কারণ জানার জন্য তার একটু অতীতে যেতে হবে। সেটা হচ্ছে, তার বয়স যখন 6, পার্কারের মা একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে অনেক জোরে চিৎকার করে। তার মার চিৎকার শুনে পার্কার এবং পার্কারের বাবা ওদের ড্রয়িং রুমে যায়, আর ড্রয়িং রুমে যে দেখে পার্কারের মা ওর হাতটাকে এভাবে চাকু দিয়ে চিরতেছে। তো এটা যখন দেখে পার্কার তো অনেক ভয় পেয়ে যায়, আর ওর বাবা বলতে থাকে যে কি হয়েছে তোমার, তুমি এরকম করতেছো কেন তোমার হাত নিয়ে? বলতে থাকে যে একটা শয়তান পোকা আমার এটার ভিতরে ঢুকে গেছে, ঢুকে আমার কানের কাছে এসে বসে আছে, আর আমাকে হেলের আওয়াজ শোনাচ্ছে, আমি নরকের আওয়াজ শুনতে পাচ্ছি। তো এই পোকাটাকে বের করার একমাত্র হয়ে হচ্ছে আমার শরীরের সব রক্ত যদি বের করে ফেলি, তাহলে এই পোকাগুলো বের হয়ে যাবে। তোর বাবা খুব ভালো মতোই বুঝতে পারে যে ওর মার মানসিক অবস্থা এখন খুব একটা ভালো না। তো যেটা করে, ওর বাবার যেহেতু এরকম আহামরি উপার্জন ছিল না, ওর মাকে একটা সরকারি হসপিটালে ভর্তি করায়, মানসিক হসপিটালে, রোগীদের হসপিটালে। তো যেটা হয়, 1 বছর পেরিয়ে গেছে, 2 বছর পেরিয়ে গেছে, এইভাবে 3 বছর পের হয়ে যায়। সব সময় পার্কার জিজ্ঞাসা করে ওর বাবাকে যে বাবা আমার মা কোথায়, আমার মা কোথায়? তো ওর বাবা যেটা বলে, তোমার মা এখন দাদি বাড়িতে আছে, তোমার মা ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে, তোমার মা একটু কাজে আছে, চলে আসবে। তো যখন পার্কারের 10 বছর, তখনও বলে অনেক অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি এখন যথেষ্ট বড় হয়েছি বাবা, আমি আমার মার সাথে দেখা করতে চাই, বলো তুমি আমাকে কোথায় লুকায় রাখছো? তো ওর বাবা তখন বলে, আসলে অনেক দিন হয়ে গেছে, মানে আমি চাইলেও তোমাকে আর মিথ্যা বলতে পারতেছি না, চলো তোমাকে তোমার মার কাছে নিয়ে যাবো। এরপর যেটা হয়, পার্কার আর পার্কার বাবা গাড়িতে করে ওর মার কাছে যায়। তো পার্কার মনে করে ওর বাবা মনে হয় কোনো একটা বাসায় আছে, ও যেটা শক্ট হয়, ওর বাবা গাড়ি টেনে রেখেছে যে একটা মানসিক হসপিটালের সামনে। আর পার্কারের ভাষ্য মতে ওই মানসিক হসপিটালটার গন্ধ এত প্রকট ছিল, মানে ইউরিন আর ব্লাড মিক্স হয়ে যেরকম স্মেল হয়, পুরো হসপিটালটা এরকম স্মেলি, সাথে সাথে আবহাওয়া, আর ওখানকার যত হচ্ছে নার্স আছে
যত বয় আছে, মানে ওদেরকে দেখলেই মানে তুমি উল্টা ডিপ্রেশনের রোগী হয়ে যাবা, মানে অধৈর্য, বিরক্ত, মন মরা হয়ে থাকে, স্বাভাবিক। কারণ তোমার স্যালারি যদি বেশি না ভালো হয়, তোমার কাজ করে তুমি যদি আনন্দ না পাও, তাহলে তো তুমি অন্যকে আনন্দ দিতে পারবা না। সো ওখানে যে ওর কাছে মনে হচ্ছে যে মানুষ মনে পুরো বিরক্ত হচ্ছে যে মানে আরো মানুষ কেন আসতেছে। তোর বাবা ওকে নিয়ে মানসিক হসপিটালটার ভিতরের দিকে যেতে থাকে। তো একটা কক্ষের সামনে এসে দাঁড়ায়। ওই কক্ষের ভিতরে ও এরকম করে একটু চোখ দিয়ে দেখে যে দূরে অন্ধকারে একজন মহিলা মাটিতে বসে আছে, আর তার হাতে ইটের খোয়া দিয়ে একটা ছুরি মতো বানিয়েছে, আর সেটা দিয়ে নিজেকে এভাবে খুঁচাচ্ছে। তো ওর মা ঠিক ওই রকম সময় এরকম করে এভাবে খুঁচাচ্ছে। তো হঠাৎ করে পার্কার ওর মার দিকে ওরকম করে দরজা ধরে গ্রিল ধরে দাঁড়ায় আছে। ওর মার এখনো সেন্স আছে, উনি একবারই চিনতে পারছে যেটা ওর ছেলে পার্কার। তো দেখেই বলতেছে, বেবি পার্কার, বাবা কেমন আছো তুমি? একটু মাকে হেল্প করো না, পোকাগুলো বের করতে পারছি না, একটু বের করে দাও তো। তো যখনই ওর সামনে ওর মা হাত নিছে, ও দেখতেছে যে ওর মার হাত ব্লিডিং এ ভরে গেছে, পুরো ফ্লোর ব্লিডিং এ ভরা, ওর মার সারা গায়ে রক্ত লাগা। তো এই মানে জেলখানার মতো যে গ্রিল গুলো থাকে মানসিক রোগীদের জন্য ওদের কক্ষে, ওই গ্রিলটা ধরে ভয় দাঁড়ায় আছে, মানে আমার মারই অবস্থা কেন, আমার মারই অবস্থা কেন। আর তখন ওর মা যখন বুঝতে পারে আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটা মেবি ভয় পেয়ে গেছে, ওর মা কি করে, রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে ওর বাবার বাচ্চাটার কাছে, বাবা বাবা কি হয়েছে তোমার, আসো আসো মার কাছে আসো। তো মার কাছে জিনিসটা এরকম লাগছে যে বাচ্চাটাকে কমফোর্ট দেওয়ার জন্য মা যাচ্ছে, মা যদি আদর করে বাচ্চাটা হয়তো ভালো হয়ে যাবে। বাট পার্কারের জন্য ছিল এটা মনে হয় সবচেয়ে বড় নাইটমেয়ার, কারণ ও দেখছে ওর মার চুল মূল এলোমেলো, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, চারপাশে রক্ত জমে জমে কালো হয়ে গেছে, হাতে টাটকা রক্ত, এখন মা হামা দিয়ে আসতেছে ওর কাছে। তো এটা দেখে এত জোরে চিৎকার মারে, তো ডক্টর বলে যে বাচ্চাটাকে এখানে রাখা উচিত হবে না, বাচ্চাটা ব্রেনে শর্ট খেতে পারে, ওকে এখান থেকে নিয়ে যান। তো এখান থেকে চলে আসে। সেই দিন থেকে পার্কার ঠিক করে যে সে বড় হয়ে ডক্টর হবে। বাট ও যতদিনে ডক্টর হয়েছে ততদিনে ওর মা মারা গেছে। বাট ওর মা বেঁচে না থাকলেও যেসব মানুষরা এরকম চিকিৎসা না পেয়ে মারা গেছে তাদের পাশেই মূলত এই ডক্টর পার্কার দাঁড়াতে চায়। তো সেসব কথা চিন্তা করি ওই শহরের, ও যে শহরে আছে ওই শহরের একটা এরকম সরকারি হসপিটালে সে যোগদান করে। তো যেদিন যোগদান করতে যাবে সেদিন প্রচন্ড বৃষ্টি বাজ পড়ছে। তো এরকম সময় ও পৌঁছায় ওর হসপিটালে। আর ওর হসপিটালটাতে যে ও খেয়াল করে যে মানুষ মনে হয় গিজ 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 করতেছে, মানে লাইক গাউসিয়া, মানে এক একটা রুমে 2 জন থেকে 3 জন থাকার কথা, সেখানে 4-5 জন থাকতেছে। ওখানে হতেছে এত বাজে অবস্থা, মানে রুগী ওরা ঠিক মতো করে কিন্তু জায়গা দিতে পারছে না। পার্কারের ভাষ্য মতে ওই হসপিটালটা এরকম টাইপের একটা হসপিটাল, মানে ও যাওয়ার পর যেটা টের পায় যে যদি একটা মানুষের সচ্ছলতা থাকে, সে যদি একটু টাকা ইনকাম করতে জানে, এরকম হসপিটালে আসবে না। তো ও হসপিটালে যাওয়ার পর যখন থেকে জয়েন করে, ও বিভিন্ন টাইপের রুগীকে মানে এখানে ভর্তি হতে দেখে। মানে লাস্ট যে রোগীটা ওর সামনে ভর্তি হয় উনি হচ্ছে একজন বয়স্ক লোক। এই বয়স্ক লোকটা হচ্ছে সব সময় চিন্তা করে ওর বাসার পাশে যে বড় ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিতে আলাদা একটা ক্লাব আছে। এই ক্লাবের ভিতরে সব একদম সায়েন্টিস্ট টাইপের ছেলেদেরকে রাখা হয়, মানে যারা হচ্ছে একদম যাদেরকে তুমি মানে নাসার কাজে লাগাতে পারবা, মানে আমি বলছি আর কি, মানে এরকম টাইপের যারা এক্সপেরিমেন্টাল কাজ করে থাকে, তাদের ব্রেন অনেক শার্প। এই সিক্রেট সোসাইটি সম্বন্ধে কেউ জানে না। আর ওরা যেটা হয়, এই লাইব্রেরি মানে ওই যে ইউনিভার্সিটিটা, এই ইউনিভার্সিটির মাটির নিচে ওদের থাকার জায়গা, ওরা উপরে থাকে না। আর ওখানে ওরা খাওয়া দাওয়া করার জন্য বাইরের থেকে কোনো খাবার দাবার নেয় না, কারণ যদি বাইরে থেকে খাবার দাবার নেওয়া করে তাহলে তো ট্র্যাক করে যাবে না যে মাটির নিচে কেউ থাকে। তো ওরা এই জিনিসটা কিন্তু ট্র্যাকও করতে দেয় না। ওরা যেটা করে, মানুষের মাংস খেয়ে ওরা থাকে, মানুষ খেকো সায়েন্টিস্ট। তো এই কথাটা যখন মিস্টার পার্কার ওই রুগীকে জিজ্ঞাসা করছিল আপনি কিভাবে জানলেন, বলি আমার গার্লফ্রেন্ডকে ওরা খেয়ে ফেলছে, ওরা আমার গার্লফ্রেন্ডকে খেয়ে ফেলছে বলে তো আমি জানি ওরা আমাকেও খেয়ে ফেলবে। বেসিক্যালি ওর কেস স্টাডি করে যেটা মিস্টার পার্কার জানতে পারে সেটা হচ্ছে উনি অ্যাক্সিডেন্টলি ওনার গার্লফ্রেন্ডকে সামহাউ মেরে ফেলছে, আর এটা ওনার ব্রেন লোড নিতে পারে না। সো ওনার ব্রেন ইমাজিন করে নিছে যেরকম মানুষরা আমার গার্লফ্রেন্ডকে চিড়ে চিড়ে খেয়ে ফেলছে। সো সেই সত্যিটা নিয়ে উনি বেঁচে আছেন। এরপরে আরেকজনকে জয়েন হতে দেখে
মানে সে হচ্ছে টিভি দেখতে পছন্দ করে, আর তার পছন্দ হচ্ছে কার্টুনের একটা ক্যারেক্টারের সাথে সে মনে করে তার প্রেম। তো প্রতিদিন ওই কার্টুন মেয়েটা মনে হয় টিভিতে আসেই শুধু ওর সাথে দেখা করতে। তো যেটা হয় প্রত্যেকটা সিজন তো শেষ হয়ে যায়, তাই না? তো কার্টুনটাও শেষ হয়ে গেছে। তো ও মনে করে যে হচ্ছে রাইটার ও ডিরেক্টর এই শোটার, ও মনে হয় জেনে গেছে যে মেয়েটা এই ছেলেটাকে পছন্দ করে। তো ডিরেক্টর ঠিক করছে যে না, আমি এই ছেলেটার সাথে আমার কার্টুনের প্রেম হতে দিব না, তো আমি অনুষ্ঠানটা বন্ধ করে দিচ্ছি। এটাই মানে ছেলেটা বিশ্বাস করে। তো এই কথাটা বিশ্বাস করে ও সবসময় চিন্তা করে ওর আশেপাশে নিশ্চয়ই কার্টুনটা আছে, ওর বাসায় গেলে পাওয়া যাবে। তো এই লোকটাকে ও নন স্টপ ফলো করতে থাকে। তো এই লোকটা পরে পুলিশকে ডাকে দেন, ধরায় দেওয়ার পর বুঝতে পারে যে মানসিক রোগী। মানে এরকম অদ্ভুত কিন্তু অনেক কি বলে এটাকে, অনেক রোগীকে ও চিকিৎসা করে। বাট যেটা না বলে না, ও যেই হসপিটালটাতে আছে এখানে এমন একজন রোগী আছে যার চিকিৎসা কেউ করে না, মানে যার নাম কেউ মুখে আনে না, তাকে কেউ কোনোদিন দেখেনি, তার কাছে কেউ যায় না, কোনো ডাক্তারও তাকে মানে দেখতে যায় না। শুধুমাত্র একজন ওই হসপিটালের সবচেয়ে বয়স্ক নার্স আছে, যে শুধু রাত্রেবেলা যায়, ওর কাপড় চোপড় চেঞ্জ করানো লাগে চেঞ্জ করায় দেয়, ওকে ওষুধ খাওয়ায় দেয়, খাবারের প্লেট যেটা দিয়ে যাওয়া হয় সকালে সেটা হচ্ছে রাতে নিয়ে চলে আসে। উনি ছাড়া এই রুগীটার খবর আর কেউ জানে না। কেউ জানে না যে এই রুগীটার পাস্ট কি। তো এই কথাটা যখন ডক্টর পার্কার জানতে পারে, ডক্টর পার্কার অনেক ফ্যাসিনেটেড হয়। আর বলে, আরে আমি এত ভালো জায়গা থেকে এসেছি, হয়তো বা এখানে ওরকম ভালো ডাক্তার ছিল না, ওকে ডায়াগনোজ করতে পারিনি। আর এই রুগীটা কিন্তু প্রায় 20 বছর ধরে রয়েছে এই একই হসপিটালে, আর মানে ও ভর্তি হওয়ার পর কখনো বের হয়নি। তুমি যেটা চিন্তা করে আমার সাথে ওকে 2-3 মিনিট বসতে দিলে তো আমি ওকে ডায়াগনোজ করে ফেলতে পারবো, এখানে এত সমস্যা কোথায়? বাট ও লোকমুখে যেটা জানতে পারে সেটা হচ্ছে যে মানুষ ওকে বেসিক্যালি ভয় পায়, ডক্টররাও ওই রুগীটাকে ভয় পেয়ে ওর কাছে কেউ যেতে চায় না। যে রুগীটার কথা বলা হচ্ছে সেই রুগীটার নাম হচ্ছে জো হচ্ছে গত 20 বছর ধরে এই হসপিটালে রয়েছে, আর তার কক্ষটা হচ্ছে এই হসপিটালের একদম শেষে, যেন কোনো মানুষের সাথে ইন্টারাপ্ট হতে না পারে। তো অন্যান্য মানসিক রুগীদেরকে যেরকম সেশনে নেওয়া হয়, ওদেরকে হচ্ছে অন্যান্য রুগীদের সাথে কথা বলতে দেওয়া হয়, জোর বেলা একদম কিন্তু আলাদা। ওর রুম থেকে ওকে একদম বের হতে দেওয়া হয় না, আর শুধুমাত্র মানে ওই যে বললাম একজন নার্স উনি মাত্র দেখাশোনা করে। তো যখনই এই হসপিটাল মানে জয়েন করেছে মিস্টার পার্কার, ডে 1 থেকে ওর খুবই কিউরিয়াসিটি জোয়ের ব্যাপারে। তো উনি যখনই সুযোগ পায় তখনই দেখা যায় যে জোয়ের ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করে অন্য মানুষদেরকে। অন্য মানুষ বলে, দেখো তুমি একদম নতুন জয়েন করেছো, নিজের জানের যদি ভয় থাকে প্লিজ জোয়ের ব্যাপারে কথা বলো না। তো এগুলো শুনে ওর কাছে অনেক হাসি লাগে, মানে একটা রুগী কতটুকুই বা ভয়ঙ্কর হতে পারে যে সবাই ওকে ভয় পাচ্ছে, আর হচ্ছে সামথিং কোনো একটা মানে ক্রেজি, ওরাই হতেছে হয়তো বা মানে বিষয়টাকে বড় করে দেখতেছে, বিষয়টা এত বড় না। তো যেটা হয় ও যেটা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে সবাই যখন এরকম বলতেছে আমি একটা কাজ করি, আমি এখানে একটু মেশার চেষ্টা করি, হয়তো বা তখন আমাকে কেউ জোয়ের কাছে যেতে দিবে। তো যেটা হয় 1-2 সপ্তাহ হয়ে গেছে এখানেও চাকরি করছে, আর চাকরি করার পর থেকে ও এখানে জাস্ট পপুলার হয়ে গেছে, কারণ এত ভালো ডক্টর এরকম একটা কম দামা হসপিটালে তো নাই। সবাই আছে যাদের মানে অন্য জায়গায় চান্সও নেই, কোথাও যাওয়ার জায়গা নাই অর সামথিং এলস। এই জন্য এখানে পার্কার আছে, একে তো এরকম নর্মাল একটা মানে জায়গায় ওর চাকরি করার ইচ্ছা ছিল, আরেকটা রিজন হচ্ছে এখান থেকে ওর ফিয়ান্সির বাসা কাছে। সো ওরা অনেকদিন ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল, তো ও চাচ্ছিল যে আর লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো না, আমরা একসাথে থাকবো, আর দিক দিয়ে আমার এরকম একটা নর্মাল জায়গায় জব করাও হয়ে যাবে। সো এটা ওর জন্য কোনো ম্যাটার না। তো এই কারণেই বেসিক্যালি পার্কার এই হসপিটালে ঢুকেছে। তো যেটা হয় এখানকার যে হচ্ছে নার্স, ওর নাম হচ্ছে ন্যান্সি এখানে চাকরি করছে প্রায় 30 বছর ধরে, মানে এখানের সবচেয়ে সিনিয়র নার্স সে। আর ওর ব্যাপারে যেটা বলা যায় যে প্রচন্ড রাগী একটা নার্স। তো ওর যেদিন রাগ থাকে মাথায় সে তত টাইট করে খোপা বাঁধে, যেদিন মন ভালো থাকে সেদিন মানে লুজ করে খোপা বাঁধে। সো ডক্টর পার্কার সারাক্ষণ মানে ওকে দেখতে থাকে যে ওর খোপাটা কবে লুজ করে বাঁধা আছে, তার মানে ওর মাথা ঠান্ডা আছে আজকে। তো উনি সেদিন দেখে যে ওর খোপাটা একদম নিচে করে নামানো, তার মানে ন্যান্সির মাথা ঠিক আছে। তো ডক্টর পার্কার যেটা করে যে বলতে থাকে যে ন্যান্সি আপনি আজকে লাঞ্চে কি খাচ্ছেন? তখন ডক্টর পার্কার বলে, এই পার্কার বসো বসো বসো, তুমি আসছো খুবই ভালো লাগছে, আমি আসলে সালাদ খাচ্ছি। পর বলি কি আমি একটা নতুন একটা প্ল্যান করছি, আমি একটা সুইসাইডাল মার্কা কাজ করব।
পরে বলছে প্লিজ বলো না যে আমাদের সাথে তোমার থাকতে ভালো লাগতেছে না। বলছে না না না, কি বলছেন, আমার এখানে খুবই ভালো লাগছে, বাট আমার ইচ্ছা একটা সেশন হলেও জোয়ের সাথে করা। এই কথাটা যখনই ন্যান্সি শুনছে, মানে ও হঠাৎ করে ওর চেহারা চেঞ্জ, ও মানে লিমিটলেস রেগে গেছে। মানে পার্কারের ভাষ্য মতো সবসময় রেগে থাকে, বাট এত রাখতে ওকে কখনো দেখা নাই। মানে ওকে দেখে মনে হচ্ছে চোখ মুখ বড় হয়ে যাচ্ছে। বলে হোয়াট ডিড ইউ সে, মানে তুমি কোন মুখে কথা বললা, মানে তোমাকে কে এই সাহসটা দিচ্ছে? মানে আমি ওখানে কত কষ্টে যাই জানো, দিনে 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টা ওই ছেলেটার মনে হয় রুমে আমার যাওয়া লাগে। আমি শুধু মনে হয় কাপড়টা পরিষ্কার করতে চাই, ওকে ওষুধ দিতে চাই। এতটুকু সময় আমি ওর ঘর থেকে বের হওয়ার পর আমার মনে হয় মাথাটা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি। আমার মনে হয় যে দেয়ালের ভিতরে মাথা ফটাই। আমার কাছে মনে হয় আমি মানসিক রুগী হয়ে এই হসপিটালে ভর্তি হয়ে যাই, যেন একদিন ওই ছেলের মুখ না দেখা লাগে। তুমি জানো মা কত মানসিক প্রেশার ওই ছেলের কাছে যেতে, আর তুমি সেই ছেলের কাছে যেতে যাচ্ছ। তো জাস্ট ডক্টর পার্কার বলে ও জাস্ট কুল ডাউন। মানে আমি এরকম করে আপনাকে বলতে চাই নাই, আমি জাস্ট বলতে চাইছি যে জাস্ট একটা সেশন। যদি আমি দেখি যে আমি ওনার জন্য কিছু করতে পারছি না, সো আমি জাস্ট গিভ আপ করবো, আমার এত ইচ্ছা নাই। আর আমি ওনাদেরকে দেখতে চাচ্ছি কজ ওনাকে তো কোনো ডক্টর দেখছে না, এমন না কোনো ডক্টরের কাজ আমি চিনিয়ে নিতে চাচ্ছি। ওকে উনি যেহেতু কোনো ডক্টরের আন্ডারে নাই, এভাবেই পড়ে আছে, আর আমার ফ্রি টাইমে হসপিটালের রুগীদের সাথে থাকতে ভালো লাগে, জাস্ট ওয়ান কনসাল্ট, আমি তো এর থেকে বেশি কিছু করতে চাই নাই। তো ওকে যেটা বলে নান্সি যে দেখো তুমি অনেক ইয়াং, জীবনটা এখনো বাকি আছে, তোমার ফিয়ন্সির সাথে এখনো বিয়েও হয় নাই, তুমি এসব ঝামেলায় পড়তে চাও না। তোমার কোনো ধারণা আছে শুধুমাত্র ওকে কনসাল্ট করতে যাওয়ার জন্য কত ডাক্তারকে প্রাণ দিতে হয়েছে? আপনি একটা কোইন্সিডেন্স ঘটনাকে নিয়ে এভাবে এমন করছেন কেন? তোমার কাছে কোইন্সিডেন্স লাগতেছে এখানে যতগুলো ডাক্তার মারা গেছে, মানুষ ভয় পাচ্ছে, তোমার কাছে কোইন্সিডেন্স লাগতেছে? তো ও বুঝতে পারে যে ন্যান্সি মানে প্রচন্ড খেপে গেছে। তো এটা বোঝার পর ওকে ওকে হ্যাঁ না না না, আমি জাস্ট এমনি আক্স করেছিলাম, কোনো সমস্যা নেই, আপনি লাঞ্চ করেন। সো এইটা বলার পর ডক্টর পার্কার যেটা বুঝে যে এত সহজ হবে না ওর জোয়ের কাছে পৌঁছানো, তো ও চিন্তা করে আমি যেটা করব এই হসপিটালের রেকর্ড রুমে যাব। রেকর্ড রুমে যে আমার কাজ হবে জোর ফাইলটা খুঁজে বের করা। আর জোকে সবাই শুধু জো বলে ডাকে, সব কাগজে ওর নাম জোই লেখা। এর রিজন কেউ যেন ওর লাস্ট নেমটা না জানতে পারে, আর লাস্ট নেমটা না মানে জানতে না পারলে ওকে কেউ মানে গুগল করেও পাবে না, ওর কোনো এভিডেন্সও খুঁজে পাবে না। তো এই এত পুরানো একটা হসপিটালের এত বড় একটা লাইব্রেরিতে জোয়ের ইনফরমেশন খোঁজা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়। জো এই হসপিটালে এসেছিল প্রায় 20 বছর আগে। তো ও যে সমস্যাটা নিয়ে আসে সেই সমস্যাটা হচ্ছে যে ওর ঘুম হয় না রাত্রেবেলা, ও খুব ডিস্টার্ব করে ওর বাবা মাকে, কারণ ও সবসময় ওর বাবা মাকে এসে বলতে থাকে যে একটা মনস্টার আমাকে ধাওয়া করতেছে, একটা মনস্টার আমাকে ধাওয়া করতেছে, আমি ঘুমোতে পারছি না। তো এরকম অনেক উৎপাত করতো বাসায়, ঘুমোতে যেত না, চিল্লাপাল্লা করতো। তোর বাবা মনে করে যে এটা একটা ভালো সময়, ওকে একটা ডক্টর দেখায় ফেলি জিনিসটা মানে বেড়ে যাওয়ার আগে। আর বাবা মা খুবই বলতে ছিল। আর তখনকার সময় হসপিটালটা অনেক একটা বড় লোক হসপিটাল ছিল, মানে প্রথম দিকেই তো এটা একদম কম দাম হসপিটাল হয় না, মানে তখন এটা খুবই উন্নত মানের হসপিটাল ছিল এই এলাকার। পরে তো আস্তে আস্তে অনেক প্রাইভেট হসপিটাল আসতে থাকে। তো ওখানে একজন ডক্টরের সাথে কথা বলে জো। তো ডক্টরটা ওকে জিজ্ঞাসা করে বলে বাবা তুমি কি দেখো রাত্রেবেলা কিসে ভয় পাও? তো বলতে থাকে একটা বড় মনস্টার আছে, পোকার মতো দেখতে, ও আমাকে ভয় দেখায় রাত্রেবেলা। বলে কি দেখতে কিরকম? মুখটা কিরমির মতো, হাত পা গুলা মাকড়সার মতো, আর মাছির মতো পাখা, গায়ে খুব দুর্গন্ধ, খুবই ভয় লাগে। তো বলে যে কোনো সমস্যা নেই, আমি তোমাকে ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সব তোমার মাথায়, এগুলো সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবা না। তো যখন ডক্টর 6 বছরের জোকে কথা বলে, জয় বলে হ্যাঁ হ্যাঁ হয়তো আমি ভুল করছি, আমি আমি আমার এগুলো আমার মাথার ভিতরে কোনো এরকম কিছু নাই, কোনো সমস্যা নাই। তো যেটা ডক্টর বলে জোর বাবা মাকে যে বেসিক্যালি মাঝে মাঝে এই সময় বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি থাকে, দেখা যায় যে ঘুমানোর আগে তেলাপোকা দেখছে, এগুলোকে বড় মনে করতেছে কিছু একটা হবে। তো যেটা করতো বেসিক্যালি পার্কার সবসময় ভয় পেয়ে বলতো এই দেয়ালটা দেখে মনস্টার বেরোচ্ছে, স্পেসিফিক একটা দেয়াল দেখাতো। তো ডক্টরকে এগুলো বলে, ডক্টর বলে যে ওকে একটা কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ঘুমোলে ঠিক হয়ে যাবে। তো যেটা হয় জো বাসায় আসার সময় বলতে থাকে মা তুমি ঠিক বলছো, এটা আমার মনের ভুল, এটা আমি আর শয়তানকে আসতে দিব না আমার কাছে মনস্টারটা আসতে পারবে না, আমি ভালো হয়ে যাবো মা, আমি ভালো হয়ে যাবো।
তো তারপর যেটা হয়, ওই দিন বাসায় যে খুব ভালো মতো ঘুমায় পার্কার বলতেছি জো। এরপর যেটা হয় 2 সপ্তাহ পার হয়ে যায়। 2 সপ্তাহ পর জোকে নিয়ে আবার হসপিটালে আসতে হয়। এর রিজন, এবার জোয়ের হাতে অনেক অনেক খামচিন দাগ, এখান থেকে রক্ত বেরোচ্ছে। তো জোকে যখন ডক্টর জিজ্ঞাসা করে, জো তোমার হাতে কি হয়েছে বাবা? বাবা থেকে মনস্টারটা আসছিল রাত্রেবেলা। মনস্টারটা দেখতে অনেক ভয়ঙ্কর, ভূতের মতো। আমি ওদিকে তাকাতে পারি না। তো আমি যখন বুঝতে পারছি ও আসছে, তো আমি আমার চোখটা এভাবে জাতা দিয়ে ধরে রাখছিলাম যেন ওকে আমার দেখা না লাগে। সো এসে আমাকে বলছে, তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো। আর আমি বলছি, না আমি তোমাকে দেখবো না। তো ওই মনস্টারটা যেটা করছে, ওর ওই নখগুলো দিয়ে আমার দুটো হাতকে এরকম এরকম করে সরাই দিছে, দিয়ে আমার দুটো চোখকে এরকম করে দিয়ে বলছে, সারা রাত এখন তুই আমাকে দেখবি। তো এই কারণে আমি ঘুমোতে পারি না, আর আমাকে ধরে মারছে। এরপর যেটা হয়, ডক্টর যেটা বলে জুয়ের মা বাবাকে, যে আপনার বাচ্চার স্লাইটলি টেন্ডেন্সি আছে সাইকোপ্যাথে। এখন তো বুঝতে পারছি না, আর একটু টেন্ডেন্সি আছে নিজেকে হার্ম করার, আমার যা মনে হচ্ছে। আপনি এক কাজ করেন, আপনার বাচ্চাকে এখানে রেখে যান একদিনের জন্য। আমার মনে হয় ওকে রাত্রেবেলা আমরা একটু মানে কি বলে এটাকে, মানে দেখবে আর কি যে ও কি করে রাত্রেবেলা। তো এখানে ওকে রাখা হয়, ওর বাবা মা চলে যায়। তো রাত্রেবেলা একদমই ডিস্টার্ব করে নাই, খুব ভালো মতো ঘুমাইছে। ঘুম থেকে উঠার পর নর্মাল বাচ্চা জো আর জো নাই। এখন ও সবার সাথে ইশারায় কথা বলে, এরকম টক 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 করে আওয়াজ করে মুখ দিয়ে, কাউকে ডাকলো ইশারা এইভাবে কথা বলে। আর যখনই ওর কাছে কোনো সিস্টাররা যাচ্ছে, তাদেরকে হামলায় পড়তেছে। তো একটা সিস্টারের কিছুদিন আগেই ঘাড়ে একটা অপারেশন হয়। তো যেটা বলে, দুষ্টু বাবুদের মতো করবা না, লক্ষ্মী হয়ে থাকবা। শুধু এই কথাটা বলছে, ওর মানে নার্স নিজেও জানে না যে বাচ্চা কিভাবে জানলো যে ওর ঘাড়ে অপারেশন হয়েছে, ওখানে ওর ব্যথা। ওই একটা জায়গায় স্পেসিফিকলি ওকে ব্যথা দিচ্ছে যেন প্রচন্ড ব্যথায় মারা যায়। তো এরকম একটা অবস্থা থেকে ডক্টর যেটা মনে করে যে ওকে আলাদা রাখা উচিত হবে, আইসোলেটেড একটা জায়গায়। ওকে এরকম একটা সিচুয়েশনে এখানে আসতে দেওয়া হবে না। এরপর যেটা হয়, ডক্টর টমাস নামের একজন অনেক ভালো ডাক্তার তখনকার সময়, এখন যেমন এই হসপিটালে মিস্টার পার্কার আসছে দামি বড় ইউনিভার্সিটি থেকে, আর খুবই ভালো একটা ডক্টর, সেরকমই ওই তখনকার সময় 20 বছর আগে থমাস ছিল এখানকার সবচেয়ে বড় ডক্টর। থমাস যেটা বলে, আমি একদিন ওর সাথে দেখা করতে চাই। ওকে কনসাল্ট করার পর ওকে আমি বেসিক্যালি ডায়াগনোজ করে দিব যে কি প্রবলেম। তারপর যেটা হয়, ডক্টর থমাস ওকে চেক আউট করতে আসে, ওর সাথে একদিন কনসাল্ট করে। তো ওখানে ডক্টর থমাস অনেক টাইপের কথা বলতেছে। 6 বছরের বাচ্চা, তো ওকে ভুলায় ভালায় গল্প করার চেষ্টা করতেছে যে ওর প্রবলেমটা কি। বাচ্চাটা সারাক্ষণ চুপ হয়েছিল, হঠাৎ করে মাথা টোচা করে বলে, যারা মদ খায় তাদের আমার ভালো লাগে না। কি তুমি জানো না কি? তো এই কথাটা শুনেই ডক্টর থমাস অনেক হচকচায় যায়, কারণ উনি এখানে চাকরি করছেন প্রায় 20 বছরের উপরে, অথবা হ্যাঁ এরকমই হবে, 20-25 বছর ধরে উনি এখানে চাকরি করেন। বাট এখানে চাকরি করার আগে উনি যখন স্টুডেন্ট ছিলেন, উনি অনেক ডেঞ্জারাস অ্যালকোহলিক ছিলেন। তারপর উনি চিন্তা করেন যেহেতু উনি এরকম একটা জব সেক্টরে আছে, এখানে ওনার ড্রাঙ্ক হয়ে থাকলে চলবে না, তাই উনি ড্রিঙ্কস করাটা বেসিক্যালি ছেড়ে দেয়। বাট এই 20 বছরে উনি কাউকে বলেনি যে ওনার অতীতটা কেমন ছিল। বাট এই বাচ্চা কিভাবে জানলো যে ও ড্রিঙ্কস করে? তো যেটা হয়, ডক্টর থমাস ওকে ওই দিন দেখে, এরপর একটা নোট লিখে দিয়ে যায় যে ও মনে হয় টু মাচ সাইকোপ্যাথ গিরির ভিতরে আছে, ও খুবই ডিলিউশনাল। ওর মনে হয় না কোনো ডক্টরের দরকার আছে, আমার মনে হয় ওকে একা রাখা উচিত। আর আমি ওর কোনো চিকিৎসা করাতে চাই না, কারণ আমার মনে হচ্ছে ওর সাথে আমি যত দেখা করতেছি আমি মেবি আবার অ্যাডিক্টেড হয়ে যাব। আর ওকে যেটা বলেছে ডক্টর, যে ও খুবই সফিস্টিকেটেড সাইকোপ্যাথ। ডক্টর সফিস্টিকেটেড সাইকোপ্যাথ বলতে এটা বুঝায়নি যে ও ডেঞ্জারাস সাইকোপ্যাথ, ওর থেকে বড় সাইকোপ্যাথ নাই। ডক্টর সফিস্টিকেটেড সাইকোপ্যাথ বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে মাত্র 6 বছর বয়সে কারো মেন্টাল থিঙ্কের ক্যাপাবিলিটি এত বাড়তে পারে না। একটা ছোট বাচ্চা কখনো এত বড় সাইকোপ্যাথ হতে পারে না। যেভাবে ওকে ও মানুষকে ট্রিট করছে এরকম টাইপের হতে পারে না। তো এরপর যেটা হয়, এগুলো কিন্তু সবকিছু
ডক্টর পার্কার পড়ছে। সো ডক্টর পার্কার এগুলো পড়ে তো অনেক অবাক হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখন তোমাদেরকে যে কাহিনীগুলো বলছি এগুলো তো ঘটেই গেছে। এই সব ইনফরমেশন কিন্তু ডক্টর পার্কার ওই ইনফরমেশন রুম থেকে পেয়েছে ছোট্ট একটা বইয়ের ভিতরে। তো এরপর 4 বছরের ভিতরে ওকে কোনো ডক্টর দেখেনি। যখন পার্কারের 10 বছর বয়স তখন থেকেই এই হসপিটালটা বেসিক্যালি অনেক ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। ওকে আর একা একটা রুম দেওয়া পসিবল হচ্ছে না। তো যেটা করতে হবে, ওকে অবশ্যই অন্যান্য রোগীদের সাথে থাকতে হবে। তো প্রথমে একজন রুগী ওর জন্য করে, যেটা একটা নর্মাল ছেলে, একটা লোক, একটু অ্যাডিক্টেডের প্রবলেম আছে, এই কারণে ও এখানে আসছে, একটু মানসিক ভারসাম্য হারানো। তো যেটা হচ্ছে একটা বড় ছেলেটাকে তো কিছু করতে পারবে না, তো এখানে ওকে দেওয়া হয় আর বলে যে ওইখানে এই বাচ্চাটার সাথে ও থাকবে। বাট ওই দিন রাত্রেবেলা প্রচুর চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাওয়া যায়। আর এখান থেকে যেটা জানা যায় যে এই লোকটা মানে মারতে মারতে পার্কার বলতেছি জোকে একদম ভর্তা বানাই দিচ্ছে। মানে সবাই মানে এটা চিন্তা করতে পারে যে এরকম একটা বয়স্ক লোককে কি এমন বাজে কথা বলছে যে লোকটা ওকে মারতে এরকম একটা পর্যায়ে নিয়ে চলে গেছে। তারপর যেটা হয়, ওকে অনেকদিন আলাদা করে রাখা হয়। তো চিন্তা করতে থাকে যে ওকে কার রুমে দেওয়া যায়। এরপর ওরা যেটা চিন্তা করে যে আচ্ছা 6 বছরের একটা ছেলে আসছে, এখন তো জোয়ের বয়স 10, ও একসাথে দিয়ে দিই, হয়তো আর কিছু হবে না। বাট যেটা না বললেই না, ওই দিন রাত্রেবেলা যেটা হয়, ওই বাচ্চাটা অনেক জোরে চিৎকার করছে। সবাই এসে যেটা দেখে যে ওই বাচ্চাটাকে ফিজিক্যালি ইনসাল্টেড করার চেষ্টা করতেছে মানে 10 বছরের 6 বছরের বাচ্চার সাথে এরকম ইন্টিমেসি করার চেষ্টা করতেছে। তো এটা দেখার পর ডক্টররা যেটা ঠিক করে যে জোকে কোনো মানুষের পাশে আসতে দেওয়া যাবে না, ও আলাদা থাকবে, আর ওর জন্য এটাই ভালো। তো এরপর যেটা হয়, এরপর মানে জোকে কোথায় রাখবে ওরা বুঝতে পারছে না, যে এই যে তো মানে সবার জন্য ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তারপর চিন্তা করে একটা ইয়াং ছেলে আসছে, ও হচ্ছে অ্যাডিক্টেড। সো ওকে বেসিক্যালি কাইন্ড অফ রিহাবের জন্য এখানে পাঠানো হয়েছে। আর ওর সাথে ওকে থাকতে দেওয়া হয়েছে, বলছে যে রাত্রেবেলা মানে এই রিহাবে থাকে, যেহেতু ও মানে ওই যে হয় না যে যারা হচ্ছে ড্রাগস নেয়, যে রাত্রেবেলা গা কাঁপতে থাকে, এরকম করতে থাকে, ওকে এমনিতে রাত্রেবেলা বেঁধে রাখা হয়। সো ওর পাশে জো শুয়ে থাকলে কোনো সমস্যা হবে না। আর হচ্ছে যদিও জো ওর সাথে কিছু করার চেষ্টা করে, একটা ঘুষি দিয়ে তো জোকে ইয়ে করে ফেলতে পারবে, 10 বছর বাচ্চার কি বাকি। তো এই বলে ওর পাশে দেওয়া হয়েছে জোকে। বাট এই রাতের ভিতরে কিভাবে কি হয়েছে কেউ জানে না, যে লেদারটা দিয়ে ওই ছেলেটাকে বেঁধে রাখা হতো রাত্রেবেলা, এই লেদারটা বেসিক্যালি ছেলেটা খাইছে, চিবাই খেয়ে এখান থেকে সে উঠছে। আর ওই রুমের যে জানালাটা আছে সেই রডগুলো বাঁকা করে সেই রুম থেকে লাফ দিছে। আর ঘুম থেকে উঠে জো এইভাবে বসে আছে। সবাই অনেক অবাক হয়ে যায়, মানে এখানে জো এর হাত আছে নাকি কেউ জানে না। বাট একটা জো এর পক্ষেও তো সম্ভব না যে এই মানে গ্রিলটা বাঁকা করে ওকে বের করে দেওয়া, সেই ছেলের পক্ষেও সম্ভব ছিল না। তো এই জিনিসটা নিয়ে খুবই অবাক হয়ে যায় ডক্টররা। তো এরপর যেটা হয় যে একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট, তো যেটা বলে আমি একটু দেখতে চাই যে জো বেসিক্যালি রাত্রেবেলা করেটা কি, আমি তো রুমে থাকবো না, আমি পাশের রুমে থাকবো, আমি দেখবো কি করে। বলছে সমস্যা নাই, আমরা জোকে বেঁধে ঘুম পাড়াবো, আপনি থেকে দেখেন। তো অ্যাসিস্ট্যান্ট এখানে রাতে থাকে, আর ও মাঝ রাতে দৌড় দিয়ে ডক্টরদের কাছে চলে আসে, এসে বলে যে আমার লিটারেলি পুরো প্যানিক অ্যাটাক হচ্ছিল, প্যানিক অ্যাটাক, আমি আর 1 মিনিটের জন্য জোয়ের পাশে থাকতে পারবো না। আমি রেকর্ডার অন করে রেখেছিলাম, আমি রেকর্ড করে এনেছি, আপনার ছেলে রেকর্ডারটা শুনেন। কন্টিনিউয়াসলি জো সারা রাত কথা বলে, একা কথা বলে, নিজের সাথে কথা বলে, এত কথা বলে যে আমার এনজাইটি হচ্ছিল, আমি আওয়াজ করছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল জো আমার কাছে চলে আসবে। আমি জানি না এই ছেলে কি করতেছে, বাট আমি প্রচন্ড ভয় পাচ্ছি। তো অন্যান্য ডক্টররা যেটা বলে, আচ্ছা ঠিক আছে তোমার রেকর্ডারটা আমাদেরকে দাও। তো রেকর্ডারটা যখন দেওয়া হয় ডক্টরদেরকে, ডক্টররা কোনো আওয়াজ শুনতে পায় না, শুধু আওয়াজ শুনতে পায় এই অ্যাসিস্ট্যান্টটার, যে ও ভয় পাচ্ছে। বলে দেখো এগুলো সবই তোমার মাথার মধ্যে, আসলে এই জিনিসটা ঘটে নাই, আমার মনে হয় প্রথমবার হসপিটালে ছিল তো তাই তোমার এরকম লাগতেছে, তুমি এক কাজ করো, কালকে সকালবেলা তোমার সাথে আমার কথা হবে, আজকে রাত্রে এই ব্যাপারটা আমরা বাদ দিই। তো বাসায় আসার পর মানে ওই ডক্টর কিছুতেই মেনে নিতে পারছিল না যে ওর কথা কেউ বিশ্বাস করেনি। তো ও 2 দিন ধরে অফিসে আসে না, 3 দিনের দিন ওর ব্যাপারে খোঁজ নিয়ে যেটা জানা যায় ওর ডেঞ্জারাস ভাবে মেন্টাল ব্রেকডাউন হয়েছে। আর এই ব্রেকডাউনের পর ওকেও এই হসপিটালে
বাই দ্য ওয়ে আমি এখান থেকে নখ কাটার চেষ্টা করতেছিলাম। সো এই হসপিটালে ওকেও ভর্তি করানো হয়, আর বেসিক্যালি কয়েকদিনের মধ্যে দেখা যায় যে এই হসপিটালে রুগী হয়ে গেছে। সো এরপর আর কিছু জানা যায়নি, কয়েকটা পেজ একদম খালি জোয়ের ইনফরমেশনের ভিতরে। এরপর দেখা গেছে কয়েক বছর পর আরেকটা এখানে মানে নোট লেখা হয়েছে, এখানে লেখা আছে ডিয়ার ফিউচার ডিরেক্টর অব দিস হসপিটাল, আপনি দয়া করে কোনো ডক্টরকে জোকে দেখাবেন না, কোনো ডক্টর যেন জোয়ের কাছে না আসে, কোনো মানুষের কাছে যেন জো না যায়। ও সবার জন্য রিক্স, ও নিজের জন্য রিক্স, নিজের ভালোর জন্য এই রুগীটাকে আপনি আইসোলেটেড করে রাখুন। আর যদি এমন হয় যে এই রোগীকে একা রাখা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তারপরও এই রোগীকে না আপনি বাইরে ছেড়ে দিতে পারবেন, না এর সাথে কোনো মানুষকে থাকতে দিতে পারবেন, আপনাদের ভালোর জন্যই উচিত হবে ওকে আলাদা একটা রুমে রাখা, জাস্ট ওকে কেউ খাবার দিবে, বাট ওর লাইফে যেন কেউ ইন্টারফেয়ার না করে, ও যেন কারো লাইফে ইন্টারফেয়ার না করে। তো এখন যে সময়টার কথা বলা হচ্ছে ততদিনে হচ্ছে জো প্রায় টিনেজার হয়ে গেছে। এখানে একটা নোট লেখা আছে জোয়ের জন্য ওর ওই বুকটার ভিতরে, যে জোয়ের বাবা মা যথেষ্ট বড় লোক, মানে জো যতদিন বেঁচে আছে ওনারা টাকা দিয়ে ওকে হসপিটালে রাখতে পারবে, আর ওকে হসপিটালে আপনাদেরকে রাখতেই হবে। যদি ওর বাবা মা টাকা নাও দিতে পারে, আপনারা টাকার বন্দোবস্ত করে ওকে হসপিটালের ভিতরে রাখবেন, কারণ এরকম একটা মানুষ মানে বের হয়ে যাওয়া সমাজের অন্য মানুষদের জন্য ডেঞ্জারাস। তো এগুলো সব পরে, এরপরে দেখে যে জোয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন নাই। তো ডক্টর পার্কার যেটা করে, এটা নিয়ে অনেক ভাবুক হয়ে যায়। এরপর বাসায় যায়, বাসায় যে কন্টিনিউয়াসলি ও জোকে নিয়ে চিন্তা করতে থাকে যে কি হলো ওর সাথে, কেন এরকম করলো। আমার কাছে লাগে যে ও এমন টাইপের একটা সোসিওপ্যাথ, দেখছো বলতে পারছি না, সোসিওপ্যাথ, যে ওর বয়স থেকে ওর ব্রেনটা অনেক ডেভেলপড। মানে এমন না যে একটা বাচ্চা মানে 10 বছরের বাচ্চা ক্লাস 10 এর বই পড়তেছে, মানে ও এত ছোট বয়সে মানুষকে এত ডেঞ্জারাস ভাবে ম্যানিপুলেট করতে পারে, মানুষের ভিতর থেকে মানে ক্রেজিনেসটা এমন ভাবে বের করে, মানে FBI যদি মানুষকে কাউকে ইন্টারোগেট করে, ওরা যেভাবে মানুষের পেটের ভিতর থেকে মানে খবর বের করে নিয়ে চলে আসে, এই ছেলেটা এরকম। আর আমার কাছে লেগেছে এটা যে মেবি এই ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ও ভাব দেখায় যে ও কিছু বুঝে না, বাট ও একদমই এক্স্যাক্টলি বুঝতে পারে যে মানুষটা এখন রেগে গেছে, এই মানুষটা ভয় পাচ্ছে, এই মানুষটা হচ্ছে ভিতরে কিছু একটা ঘাপলা আছে, কিন্তু ও কিছুই বুঝায় না, না বুঝিয়ে তাদেরকে অ্যাটাক করে। তো এই সবকিছু নিয়ে যখন চিন্তা করছে, ওর বাসায় ওই মিস্টার পার্কারের ফিয়ান্সি বলতে থাকে, কি ব্যাপার তুমি কি আমাকে ভুলে গেছো নাকি, সারাদিন কেস নিয়েই থাকবা? বলে কি না না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, এই টপিকটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি, এখন ঘুমানো দরকার, চলো ঘুমোতে চাই। তো ঘুমোতে যাওয়ার পর যেটা হয়, একটা দুঃস্বপ্ন দেখতে থাকে পার্কার। আর এই দুঃস্বপ্নটা নতুন না, যখন থেকে ওর মা মারা গেছে তখন থেকে ও দেখে, সেটা হচ্ছে একটা শুনশান হসপিটাল দেখতে পাচ্ছে যেখানে কেউ নেই, ওইভাবে হেঁটে যেতেছে, হাঁটতে 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 হল রুমের একদম শেষ কর্নারে চলে আসছে, যেখানে ওর মা থাকে। কারণ ওখান থেকে আওয়াজ আসতেছে, কি জানি ডাকতেছে, পার্কার পার্কার পার্কার। তো চিন্তা করছে তোর মা ডাকতেছে, তোর মার কাছেও এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে দেখে চারপাশে ব্লাড পড়ে আছে, রক্ত চারিদিকে। পার্কার সব দেখতেছে, দেখতে দেখতে যে দেখেছে জায়ান্ট একটা মনস্টার, মানে না মানুষ না পোকা না অন্য কোনো জীব, খুবই অদ্ভুত একটা মনস্টার। ওর দিকে থেকে এরকম করে হাসতেছে। এরকম একটা স্বপ্নে ওর ঘুম ভাঙে। আর এই ঘুমটা ভাঙার পর বলে কি, ম্যান আমি কেসটা নেওয়ার না আগেই আমার মাথার ভিতরে কিন্তু পুরোটা ঢুকে গেছে কেস। তো চিন্তা করে আজকে আমি অফিসে যাব, অফিসে যাওয়ার পর আমার বসের সাথে আমি কথা বলবো, আর ওনাকে আমি বলবো যে আমার এই ছেলেটার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড, আমি ছেলেটাকে মানে ডায়াগনোস করতে চাই, ওর সাথে আমি কথা বলতে চাই। মানে ও পুরো স্পিচ রেডি করে রাখছে যে ডক্টর যদি বলে যে না তোমাকে আমি দেবো না, তো তখনও কি বলবে, আর যদি ডক্টর রাজি হয়ে যায় তখন কি বলবে। তো সব চিন্তা করতে করতে ও পৌঁছে যায় ওর হসপিটালে। হসপিটালের সামনে যে দেখে যে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, সামনে প্রচন্ড ভিড়। তো যে কি হয়েছে কি হয়েছে, এখানে কি হয়েছে, ওর সামনে একটু আগায় যে দেখে যে ন্যান্সি এই হসপিটালের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করছে। আর এই জিনিসটা অনেক মানে শকড দেয় পার্কারকে, কারণ গতকালকে ন্যান্সির সাথে কথা হয়েছে।
আর ন্যান্সি যে টাইপের, ওর ফ্যামিলিকে ও টানে, ওর দুটো বাচ্চা আছে, ও সবসময় বলতে থাকে বাচ্চাদের ফিউচার ও খুবই স্ট্রং করতে চায়, ওদের ফিউচারটা একদম সিকিউর করতে চায়, যেন ওর যেরকম কষ্ট করা লাগছে বাচ্চাদের যেন করা না লাগে। আর সেই ন্যান্সি হঠাৎ করে আত্মহত্যা করে ফেললো, এটা কিভাবে পসিবল? এগুলো দেখে মানে পার্কারও খুবই অবাক হয়ে যায়। আর ও একটা গুঞ্জন শুনতে পায় সবাই, ওই তো জোকে খাওয়াতো, ওই তো জোকে খাওয়াতো, দেখা যাবে ওর জন্যই ওর হয়েছে, আগে থেকে বলতাম যেন জোয়ের কাছে না যায়। তো এসব শুনতে শুনতে পার্কারের যেটা চিন্তা হয় মনে মনে, যে বিষয়টা আরো পার্সোনাল হয়ে গেছে, যেভাবেই হোক আমাকে এই জোয়ের কাছে পর্যন্ত পৌঁছাতেই হবে, কারণ মানুষ সেভাবে ওকে ভয় পাচ্ছে কেন। তো যেটা হয়, উনি অন্যান্য নার্সদেরকে ডাকে আর ডেকে বলে যে বিষয়টা কি হয়েছিল, কি উনি রাগ করেছিল অথবা উনি কিছু খেয়েছিলেন কিনা, কিসে থেকে এরকম হলো। তো যেটা হয়, অন্যান্য নার্স যেটা বলে যে উনি প্রতিদিনের মতোই সব রোগীকে ওষুধ দেওয়ার পর শেষে মানে জোর কাছে যায়, জোকে ওষুধ দেওয়ার পর ওনাকে কেউ দেখতে পায় না। তো বেসিক্যালি জোকে ওষুধ দেওয়ার পরই উনি ছাদে গেছে যে উনি সুইসাইডটা করছে। তো এই কারণে সবাই জোকে দোষারোপ করতেছে যে জোয়ের কারণে ও মারা গেছে। তো যেটা হয়, মিস্টার পার্কার একটা প্ল্যান করে, সেটা হচ্ছে যে ওর যে বস মিস্টার ব্রুস, ডক্টর ব্রুস, ও চিন্তা করে যে যেহেতু ন্যান্সি মারা গেছে, আমি ওনার কাছে এরকম একটা অফার নিয়ে যাব, যেটা হচ্ছে ডক্টরকে যেটা বলবো যে দেখেন ডক্টর, আপনার তো একা অনেক প্রেশার পড়তেছে, ন্যান্সি এতদিন সবকিছু পেশেন্টদের হ্যান্ডেল করতে আপনি পারছেন না, সো আমার যেটা আমি আপনাকে হেল্প করতে পারি, আমার কাজের পাশাপাশি আমি কিছু মানে মানে পেশেন্টদের খোঁজ খবর রাখতে পারি, এই হচ্ছে আমার লিস্ট। সো এরকম একটা লিস্ট বানিয়ে যেটা করে ডক্টর পার্কার ডক্টর ব্রুসের কাছে যায়। আর ডক্টর ব্রুস মানে ও যেটা করেছে, ডক্টর ব্রুসের কাছে যে লিস্টটা দিয়েছে, এই লিস্টের ভিতরে ও সব রুগীদের নামের মাঝখানে জোয়ের নামটা ঢুকাই দিচ্ছে, দিয়ে বলছে যে এই আমার লিস্ট, আমি এইসব মানুষকে দেখতে চাই। তো এটা দেখার পর ব্রুস জাস্ট বলে, আর কিডিং মি, তুমি কি মনে করছো আমি বুঝি নাই? তোমার এত শখ মানে হচ্ছে জোয়ের কাছে যাওয়া, মানে নিজের জীবনটাকে নষ্ট করার তোমার এত শখ? পরে বলছে যে আমি তো কিছু এমন বলি নাই, আমি জাস্ট বলেছি যে ওর সাথে একবার দেখা করতে চাই। তার বলছে তোমার কোনো ধারণা আছে যে কত ডাক্তার কাছে যেতে ভয় পায়? তো ওকে যখন এভাবে বকাঝকা করতেছিল এবং বলতেছিল যে তোমার কিন্তু চাকরিও চলে যেতে পারে, সেরকম সময় একটা বৃদ্ধ মহিলা, 70s এর ঘরে একজন মহিলা ঢুকছে রুমের ভিতরে, আর ওকে দেখে ব্রুস দাঁড়িয়ে গেছে। আর এটা থেকে সে যেটা বুঝতে পারে যে এই যে হসপিটালের যে ডিরেক্টর ডক্টর রোজ, উনি আসছেন। তো উনি যেটা বলে যে ব্রুস, তুমি কিছুর জন্য বাইরে যেতে পারো? বলছে ম্যাডাম, বলছে তুমি বাইরে যাও, আমার সাথে কথা বলতেছি। তখন যেতে যেতে ব্রুস যেটা বলে যায়, দেখো এতদিন ধরে তো তুমি সবকিছু ঠিক মতো করলে, কিন্তু এখন তুমি তো সে ফাঁকটা পেয়ে গেছো, মানে ভালোই তো ছিলা। পরে জাস্ট ওর দিকে তাকায় আর রোজ বলে যে ডক্টর ব্রুস আপনি বাইরে যান। তো চলে যায়। তো যাওয়ার পরে ডক্টর পার্কারকে এক পাশে বসতে দিয়ে আরেক পাশে ডক্টর রোজ বসে বলে যে তো আপনি জোয়ের ডক্টর হতে চান? পরে বলছে যে জি। বলছে কি জানেন জোয়ের ব্যাপারে বলেন। আর যেহেতু আপনি ওর সাথে এত দেখা করতে চান, এর মানে আপনার নিশ্চয়ই ওর সাথে একবার দেখা হয়ে গেছে। তো দেখা সাক্ষাৎ করার পর আপনার কিরকম লাগলো? পরে বলছে যে আমি তো দেখা করিনি। তো বলছে কেন? আপনি এতদিন ধরে চাচ্ছেন জোয়ের কনসাল্ট করতে, দেখা করেননি কেন? আর আপনার কাছে তো পুরো হসপিটালের চাবি আছে, এমন তো না যে কোনো নতুন একটা তালা দিয়ে জোকে আটকে রাখা হয়েছে। আপনার কাছে যে তালার চাবি আছে সেগুলো দিয়ে কিন্তু চাইলে আপনি জোয়ের রুমে ঢুকে যেতে পারতেন, বাট আপনি ঢুকেন নাই কেন? পরে বলতেছে যে আমার মনে হয়েছে যে হয়তো বা আমার এটা করা উচিত হবে না। পরে বলে যে উচিত হবে না নাকি ভয় পেয়েছেন? বলে কি না, বেসিক্যালি আমি আমার চাকরি হারাতে চাই না, যেটা রুলসের বাইরে আমি সেটা করতে চাই না, আমি লিগালি ওকে দেখতে চাই। ওকে, আপনি লিগালি ওকে দেখতে চান, তো আপনি বলেন যে ওর ফাইল আপনি পড়েছেন কিনা? নো, ফাইল আপনি পড়েনি, আমি পড়িনি ওর ফাইল। তো তখন মিস রোজ যেটা বলে যে দেখুন ডক্টর পার্কার, আপনি যদি সত্যি কথা না বলেন আমাদের মিটিং এখানে ওভার, আপনার সাথে আমার কথা হবে না। বলে কি না ম্যাম, আমি পড়েছি।
বলছে যে আপনার কাছে কি মনে হচ্ছে এত কিছু পর, আপনি ওকে কিভাবে ডায়াগনোস করবেন? আমার কাছে লেগেছে উনি সফিস্টিকেটেড একটা সাইকোপ্যাথ যে মানুষকে ম্যানিপুলেট করতে পছন্দ করে। আর আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় যে একটা রোগ হয় যেটা হচ্ছে বয়সের থেকে বেশি মানুষকে দেখতে বয়স্ক লাগে, ওর এরকম রোগ আছে, বাট এটা ব্রেনে। বাইরের দিক দিয়ে দেখতে সে নর্মাল মানুষ, বাট ব্রেনের দিক দিয়ে ও অনেক মানে বয়স্ক মানুষের মতো করে চিন্তা করে, যে কারণে মানুষের ট্রিকে হারায় যায়। তো বলে যে আপনার কি আপনি পুরোটা ফাইল পড়েছেন? বলছে হ্যাঁ, 4-5টা পেজই তো ছিল, সব পড়ে ফেলছি। আপনার কি মনে হয় যে মাত্র 4-5টা পেজ হচ্ছে জোয়ের স্টোরি? আমি এমন ভাবেই এখানে লিখে রেখে দিছি যেন মানুষ এগুলো দেখে ভয় পেয়ে যায়, বাট আপনি তাদের থেকে আলাদা, যেগুলো পড়ার পরও ভয় পাননি। আর জোয়ের আসল বুক আমি আমার কাছে আলাদা করে রেখেছি, কারণ এটা টু মাচ ক্রেজিনেস, যেটা কেউ হ্যান্ডেল করতে পারবে না। তারপর যেটা হয়, মিস রোজ যেটা বলতে থাকে যে তোমার কি মনে হয় যে আমরা কেন এই মুহূর্তে জোকে কোনো ডক্টর দেখছি না? বলছে আমি ঠিক জানি না, মানে পার্কার বলতেছে যে আমি ঠিক জানি না আপনারা কেন দিচ্ছেন না। মেবি ন্যান্সির সাথে যেটা হলো, এখন যদি কোনো ডক্টর মারা যায় তাহলে তো আপনাদের আরো বদনাম হতে থাকবে, আপনাদের যে হসপিটাল আছে এটার জন্য আরো মানে সমস্যা দাঁড়িয়ে যাবে। আর তাছাড়া এমন হতে পারে যে জোকে যদি আপনারা অন্য মানুষের সাথে মিশতে দেন, জো অন্যদেরকে হার্ম করতে পারে। আমি জানি না আপনারা কেন দিচ্ছেন না। আমার মনে হয় এমন ডক্টরদের সাথে আপনার কথা বলা উচিত হবে যার ওর আগে ডক্টর ছিল। তো বলতেছে যে চলো তোমাকে আমি আমার চেম্বারে নিয়ে যাই। তো তখন যেটা হয়, মিস্টার পার্কার মিস রোজের সাথে ওর অফিস রুমে যায়। আর অফিস রুমে যাওয়ার পর জো যেটা মানে ডক্টর পার্কার যেটা বুঝতে পারে যে উনি প্রচুর মানে হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং একজন ডক্টর, অনেক পুরস্কার পেয়েছে, অনেক জায়গাতে পিএইচডি করেছে, অনেক জায়গায় উনি টপ মানে ছিলেন ডক্টর হিসাবে। তো যেটা হয়, উনি ওনার ক্যাবিনেটটা ওপেন করে এত বড় একটা বুক বের করে, যেটা কিনা হচ্ছে জোয়ের ফাইল। তো এটা ওর হাতে দিতে মানে পার্কারের হাতে দিতে রোজ যেটা বলে যে ডক্টর থমাস উনি যখন চলে যান তখন বেসিক্যালি আমার হাতে জোকে দিয়ে যান আর বলে যে আমি যেন ওকে একটা ডায়াগনোস করি, এটা ডক্টর থমাসের পক্ষে সম্ভব না। তো তখনকার সময় আমি একজন টপার ছিলাম, আমি হোল ডিস্ট্রিক্টে টপ করেছিলাম। সো আমি যখন এই হসপিটালে ভর্তি হয়েছি, আর একটা 6 বছরের বাচ্চার চিকিৎসা করতে আমাকে দেওয়া হয়েছে, আমি প্রচন্ড চেতে যাই, তো ফালতু কেস, এসব কেস আমি নিব না। তো এরপর যেটা হয়, ডক্টর থমাস আমাকে নিজে রিকোয়েস্ট করেন যে আমি যেন হচ্ছে ওর চিকিৎসা করি। তো চিকিৎসা করতে যে আমি যেটা খেয়াল করি, এই ছেলেটা খুবই একটু অন্যরকম টাইপের, খুবই চুপচাপ থাকে, খুব একটা কথা বলে না। তো যেটা হয়, ডক্টর রোজ মানে খুবই বিরক্ত হয়, মেবি ও একটা সোসিওপ্যাথ, মেবি ওর মানে ব্রেনে কোনো একটা প্রবলেম, যেটা হচ্ছে নাইটমেয়ার্স এর প্রবলেম আছে, একটু মানে হচ্ছে ওকে যদি একটু থেরাপি দেওয়া হয়, ওকে যদি একটু হিপনোটাইজ করা হয়, মেবি ও ঠিক হয়ে যাবে। ওকে আমাকে দেওয়াই উচিত হয়নি। তারপরও যেহেতু ডক্টর থমাস ওখানকার বড় ডিরেক্টর, উনি দিয়ে গেছেন ডক্টর রোজকেও দায়িত্ব, তো উনি নেয়। তো যেটা পার্কারকে বলেন ডক্টর রোজ যে আমি ওর 4 সপ্তাহ ওর ডক্টর হিসাবে আমি ছিলাম, আর 4 সপ্তাহ শেষে আমি নিজে ক্লিনিকের ভিতরে ঢুকে আমি অনেক পিল খেয়ে ফেলেছিলাম, মানে নিজেকে ওভারডোজ করছিলাম পিল দিয়ে। সো এই অবস্থাতে আমি নিজেরই বেসিক্যালি মানসিক সাইকোটিক ব্রেক হয়। এরপর আমি একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হই। আর আমি যখন ক্লিনিকে ভর্তি হয়েছি ততক্ষণে আমি দেখেছি যে ওর 3য় ডক্টর চলে এসেছে। 3য় ডক্টর ওকে যথেষ্ট আদর করতো, তার সাথে ওর অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেও 1-2 মাস জব করে। 1-2 মাস জব করার পর উনি নিজে হচ্ছে হঠাৎ করে হসপিটালে আসা বন্ধ করে দেয়। আর হসপিটালে আসা বন্ধ করে দেওয়ার পর যেটা হয়, আমরা মিসিং ফাইলের একটা কেস লেখাই। এরপর ওনার বাসাতে ওনাকে মানে দেখতে হচ্ছে পুলিশ যায়। আর পুলিশদের ভাষ্যমতে ওই ডক্টরটাও মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলে, কারণ পুলিশদেরকে দেখে ও চাকু নিয়ে ছুরি নিয়ে দৌড়ায় আসতে থাকে ওদের কাছে। আর যখন ওদের কাছে দৌড়ায় আসতেছিল, তো পুলিশরা নিজেদেরকে সেভ করার জন্য বাধ্য হয়ে ওকে গুলি করে। তো ওই সময় ডক্টরটা মারা যায়। তো এরপর 4র্থ বেলায় আমরা যেটা চিন্তা করি যে এরকম মানে নর্মাল ডক্টর দিলে হবে না,
জোয়ের জন্য দরকার একদম হার্ডকোর ডক্টর। তো ওনারা যেটা করে, মিলিটারি ব্যাকগ্রাউন্ডের একজন ডক্টরকে ওনারা জোগাড় করে, যে ডক্টরটাকে না হচ্ছে রাইট নাও ক্রিমিনাল পেশেন্টদেরকে উনি দেখভাল করছে। তো উনি নিশ্চয় কোনো ননসেন্স মানুষদেরকে টেক কেয়ার করবেন না। তো ওনাকে নিয়ে আসা হয়। তো ওনার কাছে জো অনেক ভালো থাকে। প্রায় 18 মাস ধরে উনি চাকরি করেন। চাকরি করার পর উনি মাত্র একটা শব্দ আই এম কুইট লিখে রিজাইন করে চলে যায়। আর যখন ওনার খোঁজ খবর নিতে ওনার বাসায় যাওয়া হয়, ওখানে দেখা যায় যে উনি নিজের মাথায় গুলি করে উনি সুইসাইড করেছে। এরপর যেটা পঞ্চম ডক্টর হয় জোয়ের, ওই ডক্টরটা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহের সাথে ছিল। থাকার পর নিজে হসপিটালে থাকা অবস্থায় উনি এত ক্রেজি হয়ে যায় যে ওনাকে হসপিটালে ভর্তি করতে বাধ্য হয় সবাই। আর হসপিটালে 1 সপ্তাহ থাকার পর উনি নিজের জিব্বা টান দিয়ে ছিঁড়ে উনি মারা যায়। তো এখন তুমি বলো, এইরকম একটা রুগী যার ম্যাডনেসের প্রখর প্রভাব ডক্টররা নিতে না পেরে এক একজন সুইসাইড করছে, তুমি কি না এরকম একটা রুগীর চ্যালেঞ্জ নিবা? পরে বলতেছে আমি বেসিক্যালি একেবারে নগণ্য মানুষ আপনাদের সামনে। ডক্টর পার্কার বলছে যে আমি বেসিক্যালি ওর সাথে একটু কথা বলে দেখতে চাই। আমি যখনই বুঝবো যে আমি ওর সাথে ওকে হেল্প করতে পারছি না, আর আমার দ্বারা ওকে হেল্প করা সম্ভব না, আমি তখনই চলে আসবো, আমি আপনাকে জানিয়ে দিব। পরে বলছে দেখো তুমি ওর কাছে যাচ্ছ, জাস্ট চেষ্টা করো যেন তোমাকে সুইসাইড না করতে হয়। আর যদি তোমার মাথায় একবারও চিন্তা আসে তুমি সুইসাইড করবে, অবশ্যই আমার চেম্বারে একটু ঘুরে যেও, যেদিন তুমি সুইসাইড করবে তার আগে, আর তুমি চাকরি ছাড়ার আগে। তো বলছে ওকে, ডেফিনেটলি শিওর, আপনি আমাকে জোয়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন। তো যেটা হয়, ডক্টর পার্কারকে 1-2 সপ্তাহের ভিতরে অনুমতি দেওয়া হয় যে উনি এখন থেকে জোয়ের কনসাল্ট করতে পারবে। তো যখন উনি জোয়ের রুমে যান, যাওয়ার আগে উনি যেটা চিন্তা করেন নিশ্চয়ই রুমটা অনেক অন্ধকার হবে, নোংরা হবে, যেটা দেখতে ভূতের মতো হবে, যাকে সবাই ভয় পায়। যে দেখে 26 বছরের একটা ছেলে, ইয়াং, চিকন করে, ভয়েস খুবই লো, অনেক মোলায়েম ভাবে কথা বলে, আর খুবই শান্ত স্বভাবের একটা ছেলে বসে আছে একটা রুমে। তার রুমটা বেশ পরিষ্কার, আর সে এমনি আকাশ দেখছে বসে বসে। তো ওই রুমে যখন জো ডক্টর পার্কারকে দেখে বলে, তো আপনাকে এখানে কেন পাঠিয়েছে? বলছে আমি জাস্ট তোমার কনসাল্ট করতে এসেছি, তোমার সাথে একটু সময় কাটাতে চাই জো। তো দেখুন পার্কারকে যেটা বলে যে দেখুন ডক্টর, আপনি নিশ্চয়ই কোনো কিছু করেছেন, কোনো ভুল করেছেন যে কারণে আপনাকে এখানে পাঠানো হয়েছে। এখানে কেউ আসে না, আমাকে লিটারালি মানুষ ভয় পায়, সবাই বলে যে আমার মাথায় সমস্যা, আমার কারণে নাকি মানুষ মারা যায়। আর এরকম একটা অবস্থায় আপনি এখানে আসা আপনার একদম উচিত হয়নি, আপনি মাস্ট বি কিছু রং করেছেন যে কারণে আপনাকে এখানকার ডিরেক্টর পাঠিয়েছে। বলছে কি বলছো তুমি এগুলো কেন বলতেছো? বলছে বেসিক্যালি আমি 20 বছর ধরে এখানে আছি, আমার লাইফ হোপলেস হয়ে গেছে, আমার এ বিষয়ে আর কিছু বলার নেই। বাট আমি যেটা বুঝতে পেরেছি এতদিন ধরে, যে যখনই মিস রোজ কাউকে বের করতে পারেন না, চাকরি থেকে বরখাস্ত করতে পারেন না, অথবা তার বিরুদ্ধে চলে যায় সেই লোক, তারা আমার রুমে পাঠায় দেয় তাদেরকে। সামহাও তার কয়েকদিন পর তাদের মৃত্যুর খবর আমরা শুনতে পাই। সো বেসিক্যালি ওরা এমন একটা ভাব বানিয়ে দিয়েছে যে আমার ভয়ে সবাই সুইসাইড করছে। সো জিনিসটা 20 বছর ধরে এতটাই হয়ে আসছে যে পুলিশরাও এটা একদম নর্মালি নিচ্ছে। আর এই সুযোগে মিস রোজ সবাইকে জাস্ট খুন করে বেড়াচ্ছে। এগুলো শুনে পার্কার একটু হচকচায় যায়, কি বলছে ও? আর ওকে দেখেই বোঝা যাচ্ছে যে খুবই ও একদম নর্মাল, খুবই পোলাইট, খুবই জেন্টেল একটা ছেলে। তো যেটা বলতে থাকে যে বেসিক্যালি আমি শিওর ডক্টর রোজ এগুলো টাকার জন্য করছে, আর আমার ফ্যামিলি যথেষ্ট বড় লোক, আমার বাবা মাকে বললে এটা এখানে টাকা পাঠায় দেয়, আর এই রেভিনিউটা যেন ওদের কন্টিনিউয়াসলি আসতে থাকে, এটার কারণে আমাকে আটকায় রাখছে। পরে ডক্টর পার্কার বলে তুমি এগুলো কি বলতেছো, কেন তোমার কাছে কেন এরকম মনে হয়? তুমি তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে ডায়াগনোজ করেন, বলেন আমার কি রোগ হয়েছে। কোন ডাক্তার কেন করতে পারলো না? কারণ ওনারা জানেন আমি সুস্থ, আমাকে যেভাবে আটকে রাখা হয়েছে।
আমি ছোটবেলায় একটা নর্মাল বাচ্চা ছিলাম, হ্যাঁ আমি মনে হয় গাধা ছিলাম, কিছু দেখে ভয় পেয়েছিলাম, আর সে ভয় পেয়ে হসপিটালে এসেছিলাম। আর ওনারা এই জিনিসটাকে এত মশলা মাখায় আমাকে এমন ডেঞ্জারাস বানায় এখানে রেখে দিয়েছে যে আমাকে যেন ওনারা টাকা উপার্জনের মেশিন বানাতে পারে। আর আমাকে যদি এখানে রাখা হয় আর আমার বাবা মাকে যদি বলে যে আপনার ছেলেকে বেটার করার জন্য আমাদের এই চিকিৎসা করা লাগবে, সেই চিকিৎসা করা লাগবে, আমার বাবা মা আমাদেরকে সবসময় টাকা দিয়ে যাবে। আর এভাবেই ওনারা আমাদের সাথে এরকম করতেছে। পরে বলে কি যে তুমি এতটা শিওর কিভাবে হচ্ছো? আপনার কি মনে হয় যে আমি 20 বছর ধরে এখানে আটকে আছি, এখন যদি মানে আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ডক্টর রোজের বদনাম হবে না যে 20 বছর ধরে একটা নর্মাল মানুষকে আপনি কেন আটকে রেখেছিলেন? সো এই জিনিসটাই যেন সবসময় প্রমাণিত হতে থাকে আমি ক্রেজি। তাই ওনারা যেটা করে যে লোকটাকে ভালো লাগে না, যাকে ওনারা রাস্তা থেকে সরাতে চান, তাকে আমার জন্য ডক্টর বানায় নিয়ে আসে, এরপর তাকেই তারা খুন করে ফেলে। তাহলে what about ন্যান্সি? ন্যান্সি কেন সুইসাইড করবে? ও তো এরকম টাইপের মানুষ না, ও তোর বাচ্চাদেরকে খুব ভালোবাসে। মানে বেসিক্যালি ন্যান্সি আমাকে খুবই ভালোবাসতো, ও আমার সাথে এতদিন ধরে আমাকে খাওয়া দাওয়া করাতো। আর ও কিছুদিনের মধ্যে বুঝতে পেরেছিল যে আমি বেসিক্যালি আমার ভিতরে প্রোগ্রেস হচ্ছে, আমি অনেক নর্মাল, আমাকে নর্মাল মানুষদের সাথে মিশতে দেওয়া উচিত। তো ন্যান্সি আমাকে প্রমিস করেছিল যে ও কালকে ডক্টরকে বলবে এবং কালকে থেকে আমি বাইরে যাব। আর দেখুন আজকে ন্যান্সি মারা গেছে। আপনারা কি বুঝতে পারছেন না? সব প্ল্যানিং মিস রোজের। মিস রোজ বেসিক্যালি ওকে মেরে ফেলছে, কারণ ও যদি বাইরে বের হয়ে কাউকে বলে দেয় যে হচ্ছে আমি নর্মাল, সবাই আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, নাহলে একজন আরেকজনকে মারবে। তো এটা বলার পরও জাস্ট কাঁদতে থাকে। তো এটা শোনার পর এই সেশনটা এখানেই শেষ। তো যেটা হয় তখন ডক্টর পার্কার যেটা বলে যে তাহলে হোয়াট অ্যাবাউট নেথান? ও তো 6 বছরের বাচ্চা ছিল, ওর সাথে তুমি এরকম করেছো কেন? তখন একদম কান্না কান্না চোখে জুজিটা বলতে থাকে আমার তখন বয়স মাত্র 10, আর আমি 6 বছর বয়স থেকে এখানে আছি, আমার বাইরের ওয়ার্ল্ড সম্বন্ধে কোনো ধারণা নাই। আর আমাকে যেটা বলেছিল নেথেন সেটা হচ্ছে ওর বাবা ওকে প্রতিদিন এরকম আদর করে ওকে ঘুম পাড়াতো। সো আমাকেও শিখিয়েছে যে প্লিজ তুমি আমাকে এটা করে দাও, নাহলে আমার ঘুম আসে না। আর ও আমাকে যেটা বলেছে আমি ভাবছি ওকে কমফোর্ট দেওয়ার জন্য আমার এটা করা দরকার। আমি কিভাবে জানবো যে আমি ওকে ইনসাল্ট করছিলাম? ওর বাবা ওকে এরকম করে ইনসাল্ট করে করে ওকে এরকম পাগল বানায় এখানে পাঠাইছে, আর সবাই আমাকে পাগল বললো। তো এই কথাগুলো শোনার পর ডক্টর জো অনেক অবাক হয়ে যায়। তো এইভাবে আরো 45 মিনিট ওর সাথে কথা বলে। আর ডক্টর জোয়ের কাছে যেটা লাগে ও খুবই নর্মাল একটা ছেলে। রিজন যারা সাইকোপ্যাথ হয় ওরা মানুষকে কষ্ট দিতে পছন্দ করে, মানুষের নাম মনে রাখে না। আর নেতেনের সাথে ওর যে ঘটনাটা হয়েছে এটা প্রায় 20 বছর আগে, প্রায় 16 বছর আগের কাহিনী এটা। আর নেতারের নাম বলার সাথে শুধু ইজিলি চিনে গেছে, তার মানে ও কেয়ার করে মানুষের বিষয়ে। তো এইসব জিনিস নিয়ে ডক্টর পার্কার প্রচন্ড চিন্তা করতে থাকে যে কে সত্যি কথা বলতেছে আর কে মিথ্যা কথা বলতেছে। যদি জো সত্যি কথা বলে থাকে তাহলে এই পুরো হসপিটালটা পুরো করাপ্টেড, আর যদি জো মিথ্যা বলে থাকে তার মানে ডেঞ্জারাস মিথ্যা বলতে পারে। ডক্টর বার্কার যখন বাসায় চলে আসে, বাসায় চলে এসে জোয়ের কথাগুলো একদম উনি ভুলতে পারছে না, সারাক্ষণ জোয়ের কথা চিন্তা করছে যে যদি জো সত্যি বলে থাকে তাহলে কি হতে পারে। তো উনি যেটা করেন, আজ পর্যন্ত যত ডক্টর জোর সাথে দেখা করার পর নোট ডাউন করেছেন সেসব সে দেখতে থাকে। আর এগুলো দেখতে দেখতে সে চিন্তা করে যদি ও না জানতো যে জো এরকম হসপিটালে থাকে আর ওর সাথে প্রথম দেখা হতে, তাহলে মেবি ওকে মাইল্ড ডিপ্রেশনের রোগী অথবা হচ্ছে অ্যাগ্রোফোবিয়ার রোগী হিসেবে তাকে সে ডায়াগনোজ করতো। অ্যাগ্রোফোবিয়া মানে হচ্ছে যারা বাইরে মানুষদের সাথে কথা বলতে ভয় পায়, একা একা থাকতে পছন্দ করে, যাদের ভিতরে সামাজিক জিনিস একটু কম আছে তাদেরকে বলে। তো বলে আমার কাছে ওকে এরকম লেগেছে, এর থেকে বেশি কিছু না। তো উনি যেটা খেয়াল করে যে যত ডক্টর কনসাল্ট করেছে জোকে, আর এরপর তারা যে নোট ডাউন গুলো করেছে, নর্মালি ডক্টররা যেরকম নোট ডাউন করে থাকে যে ইলাবরেটলি যে ওর সাথে এতটাই দেখা হয়েছিল, ও এটা করেছিল, ওর এটা ভালো লেগেছে, এটা লাগেনি, এরকম ভাবে কেউ কিছু লেখেনি। যে জিনিসটা এভাবে লেখা যে আজকে কনসাল্ট করবো জোকে, পরের দিন এর মতো মানুষের কাছে যাওয়া সম্ভব না, হয়তো বা কয়েকটা জিনিস দিল, আজকে ওর উপরে গিয়ে এক্সপেরিমেন্ট চালানো হবে, এরপর একটা সুইসাইড নোট ডক্টরদের পক্ষ থেকে। সো কোনো কিছু ক্লিয়ার না। আর জো যে কথাটা মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছিল ডক্টর পার্কারে, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ডক্টর যারা যারা আমাকে কনসাল্ট করেছে
তারা সবাই মারা গেছে। কেন ডক্টর থমাস মরল না, কেন মানে ডক্টর রোজ মরল না? তো এই জিনিসটাই মাথার ভিতরে বাসায় এসে ঘুরপাক খাচ্ছিল ডক্টর পার্কারের, যে সত্যি তো সব ডাক্তারই যদি ওর কনসাল্ট করে মারা যায়, তো কেন ডক্টর রোজ মারা গেল না? এমনও তো হতে পারে যে তার প্রিয় টিচার ডক্টর থমাস এই জিনিসটা জানতেন, আর উনি এটা টাকা উপার্জন করার একটা উৎপত্তি বানিয়েছিলেন, আর এই জিনিসটা মানে হেল্প করেছেন ডক্টর রোজ, যে কারণে যখন ডক্টর থমাস রিটায়ার করার সময় হয়ে গেছে, সে সময় ডক্টর রোজকে এখানকার ডিরেক্টর বানিয়ে দেয়, কারণ এই ওর প্রিয় স্টুডেন্ট ওকে সারা জীবন হেল্প করে গেছে। তো এগুলো নিয়ে সব দুয়ে দুয়ে চার মিলাচ্ছে পার্কার, আর চিন্তা করতেছে যে এর মানে দাঁড়াচ্ছে আসলে এই পুরো হসপিটালটাই হচ্ছে করাপ্টেড। এরপর থেকে রেগুলার জোকে দেখতে ডক্টর পার্কার যায়, আর যত জোকে দেখছে ডক্টর পার্কার তত অবাক হচ্ছে যে সেটা একেবারে নর্মাল। এতদিন ধরে দেখছে ওর ভিতরে কোনো সাইকোটিক ব্রেক দেখেনি, ওর ভিতরে কোনো পাগলামির কোনো ছাপই নেই। এমন না যে ও প্রচন্ড রাগী টাইপের ছেলে, খুবই পোলাইট, হালকা একটু ডিপ্রেস এরকম টাইপের ছেলে ওর কাছে লেগেছে। আর ওনার কাছে মনে হচ্ছে মেবি এটা হলেও হতে পারে যে ডক্টররা প্ল্যানিং করে ওকে এখানে আটকে রেখেছে। তো ওর সাথে এইভাবে কথা বলতে 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 ও একদম জয়ের মনে হয় যে খুব কাছে চলে যায়। তো যেটা চিন্তা করে যে আমার মনে হয় জয়ের সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার উচিত ওকে হেল্প করা। তো ও যে প্ল্যানটা করে ডক্টর পার্কার, সেটা হচ্ছে একদিনও ভুল করে জয়ের রুমে ওর জ্যাকেটে রেখে যাবে, আর জ্যাকেটের ভিতরে থাকবে চাবি, আর আরেক পকেটের ভিতরে থাকবে এই পুরো হসপিটালটার ম্যাপ। সো ওর কাছে যখন এই জিনিসগুলো রেখে ডক্টর পার্কার বের হয়ে যাবে, বের হয়ে যে উনি যেটা করবে ফায়ার অ্যালার্ম বাজাবে, আর তখন সব রুগীদেরকে ডক্টররা নার্সরা বের করার চেষ্টা করবে, আর ও যেটা করবে ওই সাইড দিয়ে আস্তে করে সবার ভিতরে ঢুকে চলে যাবে। আর যেহেতু জো ওর রুম থেকে বের হয় না, কেউ ওকে চিনবেও না। আর যেহেতু জো বের হয়ে গেছে আর ওর ব্যাপারে কারো কেয়ারও ছিল না, সো ডক্টররা এই ব্যাপারটাতে মানে কাউকে কিছু বলতেও পারবে না যে আপনি একজন নার্স হয়ে কিভাবে জোকে না নিয়ে বের হয়েছেন। সো এরকম টাইপের একটা প্ল্যান করে। কিন্তু এই প্ল্যানটা করার সময় যে চিন্তাটা বারবার পার্কার করতে থাকে যে যদি জো ইনোসেন্ট না হয়ে থাকে তাহলে আমি সমাজের জন্য কি ডেঞ্জারাস জিনিসটা বের করে ফেলছি কে জানে। বাট আমার আরেকটু শিওর হতে হবে যে আমি জোকে আদৌ এইভাবে হেল্প করতে পারবো কিনা। তো যেটা হয়, একদিন জোর সাথে গল্প করতে করতে ডক্টর পার্কার বলে, আচ্ছা জো, তোমার বাবা মা তোমাকে দেখতে আসে না কেন? তোমার বাবা মার সাথে তোমার কন্ট্যাক্ট নেই কেন? পরে জো যেটা বলে যে আসলে ওরা অনেক বড় লোক, যখন ওরা বুঝতে পেরেছেন আমি ব্রোকেন, আমি 8-10টা ছেলেদের মতো না, আমাকে ওনারা আলাদা করে দিয়েছে। হ্যাঁ, বেঁচে থাকার জন্য আমাকে খাওয়া দাওয়ার জন্য উনি টাকা পাঠান এখানে, কিন্তু ওনাদের কাছে আমাকে আর রাখেননি। পরে বলতে থাকে যে বাবা অথবা মা কার সাথে তুমি ক্লোজ ছিল? বলছে মা। হ্যাঁ, মা আমাকে ইগনোর করতো, বাবা থেকে বেশি ভালোবাসতো। বাবা অনেক স্ট্রিক্ট ছিল। আমি একটা ছোট বিড়াল পালতে পছন্দ করতাম, আর বিড়ালটার আমি নাম রাখছিলাম ফিগ বটম। ওকে খুব ভালোবাসতাম। আমি সবসময় ক্যান্টুনা, ড্রাই ফিশ এরকম টাইপের জিনিস নিয়ে ওর সাথে দেখা করতাম। জো এটাও বলতে থাকে যে বেসিক্যালি আমি বাসায় অনেক লোনলি ফিল করতাম, আমার বাবা মা আমাকে সেভাবে সময় দিত না। সো এই ক্যাটটাকে খাওয়ানোর মাঝখানে আমি একটা আনন্দ খুঁজে পেতাম। আমি ক্যাটটাকে খাওয়া দিয়ে পাশে গল্পের বই পড়তাম। সো একদিন যেটা হয়, আমার বাবা দেখে ফেলে আমার সাথে ক্যাটটাকে, আর যেহেতু আমার বাবা খুবই স্ট্রিক্ট আর ক্যাটে তার অ্যালার্জি, সে জাস্ট একটা লাথি মেরে জঙ্গলে আমাদের বাসার উল্টো পাশে যেটা থাকে ওয়ালের অপোজিটে ক্যাটটাকে ফেলে দেয়, আমার ফিগ বটমকে ফেলে দেয়। এটা বলতে বলতে জো কান্না করতে থাকে আর বলতে থাকে আমার কাছে সারা জীবন লাগছে যে আমার রিজনে ক্যাটের সাথে এরকম হয়েছে, কারণ এটা বন্য প্রাণী, কখনোই ওরা মানুষের কাছে আসে না, ওরা মানুষকে ভয় পায়। আমি ওকে এত ভালোবাসা দিয়েছি যে ও আমার ভালোবাসার জন্য মানুষদেরকে ট্রাস্ট করতে শিখেছে। সো ও যখন কাছে চলে আসে, আমার বাবাকে দেখেও একদম ভয় পায়নি, কারণ ও ভেবেছে মেবি এই লোকটা ওকে ভালোবাসবে। বাট ও আমার বাবাকে বিশ্বাস করে ভুল করেছে, আর এই ভুলের কারণে ওকে এভাবে মরতে হয়েছে। আর এই সময় আমার বাবার সাথে অনেক চিল্লাচিল্লি আমি করছিলাম। আমার বাবা এক পর্যায়ে আমাকে মারার চেষ্টা করে, আর সে সময় আমার মা আমার কাছে চলে আসে, আর আমাকে না মেরতে পেরে আমার বাবা আমার মাকে মারে। আর এই সময় আমার মায়ের চোখে একটা থাপ্পড় লাগে, আর এরপর থেকে আমার মায়ের চোখটা অনেকদিন কালো হয়ে থাকে।
আর আমার মা এরপর থেকে আমার দিকে কেমন চোখে জানি তাকায়, দেখলে বোঝা যায় যে আমার মানে উনি সবসময় চোখ দিয়ে বুঝিয়ে দেয় যে সব নষ্টের গোড়া তুমি, তোমার জন্য ফ্যামিলিতে কোন প্রবলেম হচ্ছে। সো ইয়া, আমি এরপর থেকে আমার বাবা মা যখন এখানে রেখে গেছে, এরপর থেকে আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করিনি। তো খুবই সারপ্রাইজ হয় ডক্টর পার্কার যে ও এত ডিটেলস মনে আছে, কারণ একজন সাইকোপ্যাথের এত কিছু মনে থাকার কথা না। ওর এই প্রাণীটার প্রতি মায়া আছে বলেই ওর এত কিছু মনে আছে। আর যারা এরকম সাইকোপ্যাথ হয়, যাদের ভিতরে মানুষকে কিল করার টেন্ডেন্সি থাকে, তারা সবসময় প্রাণী হত্যা করেই এসব দিকে আগায়। তো তার মানে বোঝা গেল যে ওর প্রাণীর প্রতি মমতা আছে, ভালোবাসা আছে, আর 10টা নর্মাল মানুষের মতোই। তারপর যেটা হয়, কিছুদিন যাওয়ার পর ডক্টর পার্কার ঠিক করে না, ও আসলেই জোকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তো জোকে সবকিছু প্ল্যানিং বলে সে, আর প্ল্যানিং বলার পর বলে, জো আমি এগুলো সব ঠিক করে রেখেছি, তোমাকে আমি এখান থেকে বের করবই, এভাবে তোমাকে আমি এখানে পচে মরতে দিব না। তো তখন মানে খুবই হতাশ ভাবে, মানে জো 20 বছর হয়ে গেছে বাইরের আলো দেখে না, ওর কাছে জিনিসটা একদম নর্মাল। বলছে, দেখো তুমি আমাকে বের করতে গেলে মাঝখান দিয়ে তোমার চাকরি চলে যাবে, তুমি তোমার লাইসেন্স হারাবা, আমাকে বের করে কি করবো, আমার লাইফ এখানে শেষ হয়ে গেছে, বাকি লাইফটা আমি এখানে কাটিয়ে ফেলবো। বলছে না, এই পুরো হসপিটাল করাপ্টেড, আমাকে এতটুক একজন ডক্টর হয়ে করতে দাও যেন আমি কারোর জন্য ভালো করতে পারি, আমি যেন তোমার লাইফের একটু সময় একটু ভালো করতে পারি। সো এটা বলে যে একটা কাজ করব, তুমি যেটা করবা সেটা হচ্ছে আমি এখানে তোমার জন্য আমার জ্যাকেটটা রেখে যাব, জ্যাকেটে চাবি থাকবে এবং অন্য পাশে ম্যাপ। সো আমি যখনই ফায়ার অ্যালার্ম বাজাবো তখনই তুমি রুম থেকে বের হয়ে যাবা, ওকে? তো এটা বলার পর জোর চোখ ছল ছল হয়ে আসছে, আর ওকে। সো এটা বলে ওর জ্যাকেটটা রেখে যখনই দরজাটা খুলে ডক্টর পার্কার বের হবে, সাথে সাথে দেখে যে বড় বড় 2জন বডি বিল্ডার টাইপের ব্রাদার্স গুলো, যেগুলো নার্স হিসেবে কাজ করে, তারা এসে ওকে দেয়ালের ভিতর ধাক্কা মারে, ধাক্কা মেরে ওর দুটো হাত উল্টে এই দুটোকে মানে হ্যান্ডকাপ বাঁধার মতো করে ওকে হাত পেঁচায় ওকে মাটিতে শুয়ায় দেয়। আর এদিক দিয়ে রোজ চলে আসে, ডক্টর রোজ এসে বলে, ও মাই গড ডক্টর পার্কার, আপনি কি করার চেষ্টা করছিলেন? তখন ওই অবস্থায় চিল্লা বলতে থাকে, আপনারা সবাই করাপ্টেড, একটা ছেলেকে 20 বছর ধরে আটকে রেখে আপনারা কোনোদিন কারো ভালো করতে পারবেন না, আপনাদের জীবনে কখনো ভালো হবে না, প্লিজ আমি একটা ভালো কাজ করার চেষ্টা করতেছি, আমাকে ছাড়েন। তো ও যখন এরকম করে বলতেছিল তখন জাস্ট মানে ডক্টর রোজবার্গ, এই কারণে আপনাকে আমি এখানে আসতে দিই নাই। আর এইসব কথার মাঝখান দিয়ে হঠাৎ করে একটা হাসি শুনতে পাচ্ছে, এরকম হাসি শুনতে পাচ্ছ। আর এই হাসিটা ওর খুবই চেনা, কারণ ওর দুঃস্বপ্নে সবসময় ওর মা এইভাবে হাসে। তো ওর কাছে মনে হয় যে ওর মনে হয় মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু ঘোলা দেখা শুরু হয়ে গেছে, ওর মাথা একদম কাজ করছে না। তো এই অবস্থায় ওকে এখান থেকে উঠে নিয়ে যাওয়া হয়, মানে জোয়ের রুম থেকে। এরপর ওকে নিয়ে ডক্টর রোজের রুমে ধাক্কা মেরে ঢুকায় দেওয়া হয়। আর ওখানেও ঢুকে দেখে যে একটা বৃদ্ধ লোক চেয়ারে বসে আছে খুবই ক্রুদ্ধ ভাবে। ওর বুঝতে বাকি থাকে না এটা হচ্ছে ডক্টর থমাস, যে কিনা হচ্ছে জোয়ের প্রথম ডক্টর। তো উনি যেটা বলে যে ভুলটা তুমি করতে যাচ্ছিলে, তুমি জানো এই ভুলের মাসুল সবাইকে দিতে হতো। বলছে, আপনারা সবাই করাপ্টেড, আমি জানি। আপনারা একটা শিশুকে এইভাবে আটকে রেখে তার জীবনটা নষ্ট করে আপনারা এত কিভাবে খারাপ হতে পারছেন। দেখো, না জেনে কথা বলবে না, তোমার অনেক কিছুই জানা না। হ্যাঁ আমি জানি তোমার মাকে তুমি খুব ভালোবাসো, তোমার মা বেসিক্যালি একজন মানসিক রোগী ছিল, তাকে হেল্প করার তোমার ইচ্ছে ছিল, তাকে তুমি হেল্প করতে পারো নাই বলে তোমার মনের ভিতরে এমন একটা জিনিস জন্মেছে যে তুমি যেন অন্যদেরকে হেল্প করতে পারো, তাই তুমি জোকে এত হেল্প করতে চাও, তাই না? তো ওই কথাগুলো শুনে মানে একটু হচকচিয়ে যায়। মিস্টার পার্কার, আপনি এগুলো কিভাবে জানলেন? কারণ আমরা তোমার পাস্ট স্টাডি দেখেছি, তোমাকে নিয়ে রিসার্চ করেছি আমরা। আর তুমি জানো যে আমরা কিভাবে জানলাম যে তুমি এক্ষুনি জোকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিলে? কিভাবে? কারণ জো আমাদেরকে সকালে অ্যালার্ট করে দিয়েছিল যে আজকে আমাকে
বের করে পালিয়ে নিয়ে যাবে ডক্টর পার্কার। সো কেন এটা করবে? কারণ ড্যামিট এটাই ওর ইচ্ছা। ও মানুষকে এভাবেই ম্যানিপুলেট করে, এভাবে পেন দেয়। তুমি ওকে হেল্প করতে চেয়েছো, এটা তোমার জন্য একটা সুখময় জিনিস ছিল, আর তোমাকে মানসিকভাবে টর্চার করার এর থেকে কোনো ভালো উপায় ওর ছিল না। কারণ ও চাচ্ছিল ওর কথা কেউ বিশ্বাস করবে, মানে তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তোমাকে সবাই পাগল ভাববে, আর সারা জীবনের জন্য ঝুঁকি আটকে রাখবে, আর এটাই তোমাকে কুড়ে কুড়ে খেয়ে তোমাকে পাগল বানিয়ে ফেলবে। তুমি কি বুঝতে পারছো না তোমার সাথে এটা হয়েছে? তখন ডক্টর থমাস বলে, রোজ তুমি ওকে কাহিনীটা বলো। তখন রোজ যেটা বলে যে হ্যাঁ, আমি কিন্তু আমার নোটে লিখেছিলাম যে যখন আমি এই ইয়াং বাচ্চাটার ডায়াগনোজ করানোর জন্য আমাকে ডাকা হয়, আমি প্রচন্ড রাগ করি। তুমি নিশ্চয়ই নোট করেছো যে এত ছোট একটা কেস নিয়ে আমাকে কেন ডাকা হয়েছে। সো আমি যখন এই ছেলেটার সাথে আসি, কথাবার্তা বলি, ছেলেটার সাথে কথা বলে ভালোই লাগে। আমি ওর ডক্টর ছিলাম দীর্ঘ 4 মাস, আর এই 4 মাসের ভিতরে আমি ওর ভিতরে খুব ভালো প্রোগ্রেস দেখেছি। অন্য বাচ্চাদের সাথেও খেলাধুলা করতে পছন্দ করতো, অন্য মানুষদের সাথে সে হাসি খুশি ভাবে কথা বলতো, মানুষের সাথে সে পোলাইট আচরণ করতো। তো এর ভিতরে আমি কিন্তু বাবা মার সাথে কথা বলতে থাকি যে আপনাদের ছেলেকে খুব তাড়াতাড়ি আমরা রিলিজ দিয়ে দিব, কারণ ওর ভিতরে আমরা খুবই পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। আর এর ভিতরে একদিন আমাকে জো বলে যে ওর পেটস অনেক পছন্দ, তো আমি ভাবি যে ওকে একটা বিড়াল এনে দিই। তোকে আমি বিড়াল এনে দিই। ও বিড়ালটাকে অনেক আদর করতো, বিড়ালটাকে অনেক ভালোবাসতো, খাওয়াতো, এমনকি বিড়ালটাকে প্রিন্সেসের মতো করে রাখতো। তো 6 দিন হয়ে গেছে বিড়ালটাকে দিয়েছি। 7 দিনের দিন আমি ঠিক করেছি ওর বাবা মাকে নিয়ে আমি আসবো, এসে ওকে দেখাবো যে ওদের ছেলেটা কত প্রোগ্রেস করেছে। তো 7 দিনের দিন আমি যখন ওর রুম ঢুকে যখন জিজ্ঞাসা করব যে জো তোমার বাবা মা তোমাকে দেখতে আসতেছে, আমি দরজাটা খুলি, আর দরজাটা খোলার পরে দেখি সারা ঘরে রক্ত ভরা, বিড়ালটাকে জবাই করা হয়েছে, আর ওর মাথার রক্ত দিয়ে ও দেয়ালে লিখেছে নজি রোজি। আর এটা দেখে আমার আত্মাটা কেঁপে ওঠে, কারণ আমি যখন এলিমেন্টারি স্কুলে পড়তাম, আমি খুব ছোট ছিলাম, মানুষ আমাকে এটা বলে বুলি করতো যে তুই একটা নজি রোজি, এগুলো নিয়ে ওরা হাসাহাসি করতো বলে আমি স্কুলে খুবই একটা ইন্ট্রোভার্ট টাইপের একটা স্টুডেন্ট ছিলাম। কিন্তু কথা হচ্ছে আমি এই স্টোরিটা কারোর সাথে শেয়ার করিনি, আর সেখানে সে আমার পেশেন্ট, 6 বছরের পেশেন্ট, ও আমার ছোটবেলা সম্বন্ধে কিভাবে জানলো। সো এগুলো আমার মাথার ভিতর যখন ঘোরাঘুরি করছিল, আমি মনের অজান্তেই 1 বোতল পিল খেয়ে ফেলি, তারপর আমার নিজের সাইকোটিক ব্রেক দেয়। সো তুমি এখন বলো ডক্টর পার্কার, এই রোগীকে তুমি কোন রোগে ডায়াগনোজ করবে যে কিনা হচ্ছে মানুষের মন পড়ে ফেলতে পারে, মানুষের অতীত বের করে ফেলতে পারে? তুমি ওদেরকে কি বলে ডাকবে? প্রথমে আমরা যেটা ভেবেছিলাম যে ছেলেটা মনে হয় রাত্রেবেলা ভয় পায়, সো এরপরে দেখলাম যে ছেলেটা আসলে রাত্রেবেলা ভয় পাচ্ছে। একদিন কথায় কথায় একজন ডক্টরকে বলেছিল তুমি একটা ব্যাড বয়, এরপরে দেখলাম যে কিছুদিন ধরে ব্যাড বয়ের আচরণ করা শুরু করেছে। এরপর একজন নার্স বলেই বসেছিল যে তুমি একটা মনস্টার, এরপর থেকে ও প্রায় মনস্টারের মতো আচরণ শুরু করে। বেসিক্যালি ওকে আমরা সাইকোপ্যাথ, বাইপোলার, এমনকি মানে আমরা নিজেরাও ঠিক বুঝতে পারছিলাম না যে ওকে কি হিসাবে ডায়াগনোজ করব। আর আমার কাছে মনে হয়েছে মেবি ওর বাবা ওকে অ্যাবিউজ করতো, সো এই জিনিসগুলা ওকে ভয় দেখাতো, সো রাত্রেবেলাও ভাবতো যে একটা মনস্টার ওকে দেখতে এসেছে। বেসিক্যালি ওর বাবা ওর কাছে যেত রাত্রেবেলা, আমরা জানি না, আমাদের কাছে এরকম লেগেছে। বাট এরপর যা হলো সবই তো তুমি জানোই। তো এসব কথা শোনার পর ডক্টর পার্কার বলে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, আপনারা কিভাবে শিওর হলেন যে তার বাবা তাকে ইনসাল্ট করতো? এটা অনেক বড় কিন্তু একটা ক্লেম, আপনারা চাইলে কারোর উপর করতে পারেন না। আর আপনারা যে বলছেন ওর ভিতরে মনস্টার মনস্টার মনস্টার, এতই যদি বিশ্বাস করেন আপনারা এইসব জিনিস, তাহলে কেন আপনারা একজন ফাদারকে নিয়ে আসলেন না, এনে কেন ওকে ঝাড়ফুঁক করালেন না? তারপরে ডক্টর থমাস যেটা বলে, হাউ ডেয়ার ইউ, তুমি সায়েন্সের একটা স্টুডেন্ট হয়ে এসব বিশ্বাস করো? তুমি এগুলো কিভাবে বলছো? তো ওনাকে তখন এভাবে করে ওর হাতটা নামায় থামিয়ে দেয় ডক্টর রোজ, বলে যে আমার আন্ডারে যখন ছিল আমি চেষ্টা করেছিলাম একজন প্রিস্টকে ডেকে নিয়ে এসে ওকে যেন একটু ঝাড়ফুঁক করানো হয়। আমরা বাইরেই দাঁড়ানো ছিলাম, প্রিস্ট ওকে ঝাড়ফুঁক করার চেষ্টা করছিল। এই সময় ও প্রিস্টকে এমন কিছু বলে বসে, প্রিস্ট বুকের ভিতরে বাইবেল ধরে কাঁদতে কাঁদতে বের হয়ে বলে আমাকে কখনো এখানে ডাকবেন না।
সো আমরাও হেল্পলেস হয়ে গিয়েছিলাম, তাই আমরা কিন্তু আর জোকে হেল্প করতে পারিনি। এরপর ডক্টর থমাস যেটা বলেন যে দেখো, তোমার লাইফটা বাঁচানোর জন্য আমি চাচ্ছি তুমি এই কেসটা কুইট করো, দেন মানে তুমি তোমার নর্মাল লাইফ লিড করো। আমি চাই না তুমি এই কেস মানে আর এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলো। তখন ডক্টর পার্কার বলতে থাকে প্লিজ 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 আপনি জাস্ট একটা হেল্প করেন, আমি একবার ওর বাবা মার সাথে দেখা করতে চাই। যদি এমন হয় ওর বাবা মার ভিতরে এরকম কোনো টেন্ডেন্সি আছে, আমি তো একজন ডক্টর, আমি একজন সাইকিয়াট্রিক্স, আমার সারাটা জীবন মানুষকে হেল্প করার জন্য আমি এত কিছু করেছি, আমি নিশ্চয়ই ওর বাবা মার কোনো কথার ভিতরে কোনো কিছু শুনলে, মানে যদি এরকম কোনো একটা আঁচ থাকে যে ওরা ওদের বাচ্চাকে অ্যাবিউজ করতো, আমি ঠিকই বুঝে যাবো। আর আমি এটা জানার পর আমি সরে যাব, আমি এইসব ব্যাপারে আর কথা বলবো না। আপনি জাস্ট আমাকে একবার সুযোগ দেন ওর প্যারেন্টসের সাথে দেখা করার, প্লিজ। তো ডক্টর থমাস বলে ওকে যাও তুমি ওর প্যারেন্টসের সাথে দেখা করো। তো ওদের থেকে ঠিকানা নিয়ে ওই মুহূর্তে সরাসরি বের হয়ে যায় ডক্টর পার্কার জোয়ের বাসায়। জোয়ের বাসায় যাওয়ার পর উনি দেখেন গার্ডেনিং এ জোয়ের মা। তো ওখানে যে উনি জোয়ের বাবার কথা জিজ্ঞাসা করেন আর বলে যে উনি তো বেশ কিছু বছর আগে মারা গেছে, কেউ জানায়নি মনে হয় তোমাদেরকে এটা। ও আমি এক্সট্রিমলি সরি, আমি জানতাম না যে ওর ফাদার মারা গেছে। তো এটা শুনে ও আরো হতাশ হয় যে কিভাবে বের করবো যে অ্যাকচুয়ালি ওর সাথে কি হতো। তো তখন জোয়ের মা যেটা বলে যে আপনি যখন এখানে এসেই গেছেন একটু রুমে আসুন, আমাদের সাথে একটু চা খান। তো রুমে ঢুকতেই ডক্টর পার্কার এরকম ভয় পেয়ে যায়। রিজন, রুমে ঢুকতেই একটা বড় একটা ছবি, এই ছবিটার ভিতরে একটা মানুষের মাথা রাখা, হা করে আছে, আর তার পুরো মুখ চোখ দিয়ে ভরা। আর ও যে হা করে আছে, মুখের ভিতর থেকে একটা চোখ বের হয়ে আসতেছে। তো এটা দেখে ও একদম ভয় পেয়ে গেছে। তো এটা খুব ভালো মতো বুঝতে পারছে জোয়ের মা যে ও এটা দেখে ভয় পাইছে, বলছে যে অনেক ক্রিপি না ছবিটা। তখন ডক্টর পার্কার বলে যে হ্যাঁ অনেক ক্রিপি। বলছে বেসিক্যালি এটা আমি বাঁধিয়ে রেখেছি কারণ এটা জোয়ের বাবার কথা আমাকে অনেক মনে করায়। কারণ জোয়ের বাবা যখন প্রথম প্রথম বিশ্বাস করতে পারলো যে জো বেসিক্যালি দুঃস্বপ্ন দেখছে রাত্রেবেলা, সো জোকে একদিন একজন আর্টিস্টের কাছে নিয়ে যায় ওর বাবা আর বলে যে তুমি বলো সেই মনস্টারটা দেখতে কিরকম, তার মুখ। সো জোর কথা অনুসারে সেই আর্টিস্টটা স্কেচ করা শুরু করে আর এন্ড অফ দ্য ডেতে এই পিকচারটা বের হয়, এন্ড অফ দ্য রেজাল্ট এটা। সো সামহাও আমি এই জিনিসটা রেখে দিয়েছি কারণ এটা ওর বাবাকে আমাকে মনে করায়। খুবই বাজে, আমি জানি না তোমরা কি ভাববে, বাট এটা হচ্ছে বাবা আর ছেলের একসাথে শেষ বাইরে যাওয়া কোনো একটা কাজে। সো ইয়া আমি এটা রেখে দিয়েছি আমার ঘরে। তো বলে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি জোয়ের রুমটা দেখতে পারি? বলছে হ্যাঁ, ওর রুমটা সেভাবে রেখে দিয়েছি কারণ যদি কখনো জো ফিরে আসে ও যেন কখনো কষ্ট না পায় যে ওর রুমটাও যেরকম দেখে গিয়েছিল সেরকম আর নাই। তো ওর রুমে যায়, ওর রুমে যেয়ে দেখে যে একটা ব্ল্যাঙ্ক একটা ওয়াল, এক পাশে জাস্ট নর্মাল। সো এই ওয়ালটার দিকে হাত দিয়ে ওর মা বলে যে এই ওয়ালটা দেখে আমার ছেলে শুধু বলতো মনস্টার আসতেছে মনস্টার আসতেছে। তো ডক্টর পার্কারের মাথায় ঘুরে এমন কোনো বাগস, কোনো পোকা কিছু একটা দেখে হয়তো বা সে ভয় পেত, কিছু তো একটা রুমে থাকবে। তখন উনি যেটা বলে যে জোয়ের মাকে যে ম্যাম আপনি যদি কিছু মনে না করেন আমি কি কিছুক্ষণ এই রুমটাতে থাকতে পারি, মানে আমি যদি কিছু খুঁজে পাই আপনার ছেলের জন্য হেল্প করতে পারি। তখন জোয়ের মা বলে হ্যাঁ অবশ্যই আপনি থাকেন, কারণ যদি আমার ছেলেকে আপনারা কোনো সাহায্য করতে পারেন আপনাদের থেকে খুশি কি হবে। সো মাটা চলে যায় আর সারা রুম পার্কার খুঁজতে থাকে, বলে যে কিছু তো একটা পাবো, কিছু তো একটা পাবো। সেরকম করে দেখতে দেখতে হঠাৎ করে দেখে যদি রুমে যে ওয়ালটার কথা বলতো জো মনস্টার আছে এটাতে, রুমে একটা ওয়াল মানে ওয়াল কি বলে এটাকে, পেপার দিয়ে ঢাকা ছিল, একটা প্রিন্টেড ওয়াল পেপার। সো ওইটার একটা মাথা এভাবে উঠে আসছে। সো এই উঠা মাথাটা দেখে কেন জানি পার্কারের মনে হয় যে এটা একটু উঠায় দেখি, একটু খানি উঠায় দেখে যে এখানে অনেক মানে ড্রাই পুরো ব্লাডের ছিটা। সেটা দেখে ওকে, আরেকটু ওপেন করে দেখে আরো ব্লাড, এরপর ও আরেকটু ওপেন করে দেখে আরো ব্লাড। তো এরপর চিৎকার করে জোয়ের মাকেও ডাকে, ডাকার পরে বলে যে প্লিজ আপনি আমাকে শুধু এতটুকু হেল্প করেন, আপনি আমাকে এই ওয়ালটা ভাঙার একটা অনুমতি দেন, কারণ আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, কিছু একটা আছে যেটা আপনার ছেলেকে ভয় দেখাতো। তো বলে ওকে ওকে
তো যেটা করে একটা কুড়াল এনে দেয়, ওদের বাসাটা কাঠের থাকে। তো ডক্টর পার্কার যেটা করে অনেক জোরে জোরে কোবাতে থাকে, কোবাতে কোবাতে উনি দেখে যে ভিতরে একটা গর্ত, আর গর্তের ভিতরে খুবই ছোট একটা বাচ্চার মাথার খুলি এবং হাড্ডি গুড্ডি। এটা দেখার সাথে সাথে জোয়ের মা চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আর ওই মুহূর্তে ডক্টর পার্কার রিয়েলাইজ করতে পারে যে এটা মেবি, এই স্কেলেটনটা মেবি জোয়ের। তাহলে হসপিটালে যে আছে সে কে? তখন জাস্ট জোয়ের মা চিৎকার করতে থাকে আর বলতে থাকে পুলিশকে কল করেন, পুলিশকে কল করেন, পুলিশকে কল করেন, আমার ছেলে সেজে কি আছে, বের করেন বের করেন বের করেন। তো এই কথা বলার সাথে সাথে ডক্টর পার্কার যেটা করে, মানে যত দ্রুত গাড়ি চালিয়ে জোয়ের কাছে যাওয়া সম্ভব সে যায়। আর যাওয়ার পর যখন সে জোয়ের রুমে দরজাটা খুলে ধাক্কা দিয়ে জোকে ডাকে, দেখে জো একটা রুমে এখানে বসে আছে। জোয়ের এরকম ক্রিকেট শয়তানি টাইপের মার্কার স্মাইল দেখে খুবই ভয় পেয়ে যায় ডক্টর পার্কার। আর ওর মনে তো থেকে আমার ফিয়ান্সির সাথে কোনো কিছু বাজে হবে না তো, মানে মনের ভিতরে একটা স্টিং কাজ করে না হঠাৎ করে যে ওর কিছু হলো না তো, হঠাৎ করে ভয় পেয়ে যায়। আর ও যেটা করে দরজাটা লক করে বলে যে আমাকে আগে আমার 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 ফিয়ান্সিকে দেখে আসতে হবে, ও ঠিক আছে কিনা। আমার কেন জানি মন বলছে ওর সাথে কিছু একটা হবে, সবাই যেভাবে আশেপাশে মারা যাচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো দৌড় দিয়ে গাড়িতে উঠে এরপর ওর ফিয়ান্সির অফিসে যায় ওকে দেখতে, যে দেখে যে না ওর ফিয়ান্সি ভালো আছে। তো দেন ও রিল্যাক্স হয়। এরপরে ও চিন্তা করে যে হসপিটালে ফেরত যাবে। হসপিটালে ফেরত যেয়ে দেখে যে হসপিটালের ভিতরে রাইট নাও আর যাওয়া যাচ্ছে না। এর রিজন হঠাৎ করে ইলেকট্রিক এখানে একটা শর্ট সার্কিট হয়েছে। এই শর্ট সার্কিট হওয়ার পর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটোই পানিতে ভেসে যাচ্ছে। আর এর ভিতরে সামহাও জো পালিয়ে গেছে। আর জো পালিয়ে গেছে মানে পর থেকে জোকে আর কেউ খুঁজে পায় না যে জো কোথায়। পর যেটা হয় ডক্টর পার্কার অনেক প্যানিক আউট করতে থাকে, জো কোথায় জো কোথায় জো কোথায়। তো টমাস যেটা বলতে থাকে ডক্টর টমাস যে ভয় পেও না, ও তোমার জন্য আসবে না, ও পালিয়ে গেছে, মানে পালিয়ে গেছে, আমরা জানি না কোথায় চলে গেছে। তো পর যেটা হয় ওই দিন বিকাল বেলায় মানে খবর যেটা আসে জোয়ের মা জোয়ের চাইল্ডহুডের সেই রুম থেকে জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আর ওই সময় ও জিজ্ঞাসা করে ওখানে কোনো স্কেলিটন পাওয়া গেছে, কোনো বাচ্চার কোনো মরদেহ, এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ হয়নি। ওই রুমে কিছুই নেই, রুমটা যেরকম নর্মাল ছিল সেরকম নর্মালি আছে। জাস্ট একজন মা যে কিনা বিধবা, ছেলেটা মানে হারিয়ে গেছে, এই মানে খুব মনে হয় সহ্য করতে পারেনি, উনি সুইসাইড করেছে। কেসটা নর্মাল। সো এভাবে কিছুদিন কেটে যায়। কেটে যাওয়ার পর যেটা হয় কিছুদিনের ভিতরে হার্ট ফেল করে ডক্টর টমাস মারা যায়। আর মানে ডক্টর টমাস মানে জাস্ট নর্মাল ভাবেই মারা গেছে। তো একদিন জো নর্মালি ওর চেম্বারে বসা, হঠাৎ করে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে যে ওর ফিয়ন্সি গ্যাং রেপ হয়েছে। এটা শুনে ও প্রচন্ড ভেঙে পড়ে। আর ভেঙে পড়ার পর ও চিন্তা করে যে এইখানে ও চাকরি করবে না, এখানেও থাকবে না, ওর ফিয়ন্সিকে নিয়ে ও অন্য কোথাও চলে যাবে, কারণ ওর কাছে এই প্রত্যেকটা জায়গা দম বন্ধ হয়ে আসতেছে। সো ডক্টর পার্কার তার ফিয়ন্সিকে নিয়ে কিছুদিনের ভিতরে সব চাকরি ছেড়ে এই এলাকা ছেড়ে একটা দূরে জায়গায় চলে যায়। আর তার ফিয়ন্সি জ্যাসলিনকে নিয়ে সে বিয়ে করে সংসার শুরু করে দেয়। আর জ্যাসলিন কিন্তু নিজেও একজন ডক্টর ছিলেন, তিনি পিএইচডি করছিলেন। বাট ওই মুহূর্তে তার সাথে এই ইনসিডেন্টসটা ঘটে যাওয়ার পর উনি ওনার পিএইচডি ড্রপ আউট করেন। এরপর উনি বাসায় একা একা থাকেন, ওনার কিছু ভালো লাগে না, নতুন কোনো ফ্রেন্ড বানাতে পছন্দ করেন না, একা একা থাকে। তো তোমাদের সাথে যে স্টোরিটা বলতেছি এই স্টোরিটা হচ্ছে বেসিক্যালি ডক্টর পার্কারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর ডক্টর পার্কার এটা একটি বই লিখেছেন। আর এই বইটা লিখতে ইনসিস্ট করেন তাকে তার ওয়াইফ জ্যাসলিন। এই বইটা যখন লিখবে ডক্টর পার্কার, তার কয়েক সপ্তাহ আগে বেসিক্যালি মানে উনি জানতে পারেন যে তার ওয়াইফ প্রেগনেন্ট, ডক্টর পার্কার এখন বাবা হতে চলেছেন। তো সেই সময় জ্যাসলিন এসে যেটা বলে যে তুমি একটা বই রাখো এসব মানুষদেরকে নিয়ে, এই মানুষরূপী পশুদেরকে নিয়ে যারা অন্যান্য মানুষদের জীবন ধ্বংস করে দেয়, মানুষের জানা উচিত এদের বিষয়ে। তখন ডক্টর পার্কার যেটা চিন্তা করেন যে কিভাবে আমার ওয়াইফের একটা রিকোয়েস্ট আমি না রাখি, কারণ এতদিন ধরে ওনাদের বিয়ের পর কয়েক বছর কেটে গেছে, এতদিন ধরে একটা মুখের শব্দও তিনি তার ওয়াইফের শুনতে পায়নি। উনি প্রথম কথা এটাই বলেছিলেন যে উনি প্রেগনেন্ট, আর এই পুরো বছর ধরে উনি এইভাবেই ছিলেন। সো বেসিক্যালি
এই গল্পটার এন্ডিং এ এরকম বোঝানো হয়েছে যে জো অনেক আগেই মারা গিয়েছিল, আর জোয়ের যে মনস্টার ছিল, যে ডিমনটা, এই শয়তানটা বেসিক্যালি রূপ ধারণ করতে পারে। সে হচ্ছে জো সেজে সে বাইরে বের হয়ে যায়। সো যতগুলো ডক্টর তাকে কনসাল্ট করতে আসে, ওদেরকে দেখেই ওদের অতীত সে বুঝে ফেলতো, আর বুঝে ফেলে তাদেরকে ক্রেজি বানিয়ে তাদেরকেই সুইসাইড করতে বাধ্য করতো। আর সামহাও সে জ্যাসলিনকে রেপ করেছে। আমার কাছে মনে হয়েছে গল্পটার মিনিং এরকম দাঁড়িয়েছে যে জ্যাসলিনকে মেবি ওই শয়তানটা দিন ভর করেছিল। যেহেতু ও প্রেগনেন্ট, মেবি ও এখন ওর হাত থেকে ছাড়া পেয়েছে, মেবি, কেউ শিওর না। গল্পটা এভাবে শেষ হয়েছে। আমার কাছে এরকম লেগেছে হয়তো এরকম হতে পারে যে ডক্টর পার্কার যখন ছেলে হয়েছে আর ওর ছেলেটা এরকম ক্রিকেট স্মাইল দিবে, অর মেবি বলবে যে বাবা আমার ঘরে একটা মনস্টার আছে। সো ইয়া, এটা ছিল একটা ফ্রিকশনাল স্টোরি। এটি একটি বইয়ের গল্প, আর বইটার নাম দ্য পেশেন্ট। সো গল্পটা খুবই ক্রিপি, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো পুরাই ছিল আজকের গল্প। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমাকে জানাতে ভুলবে না আজকের এই ক্রেজি ক্রিপি স্টোরিটা তোমাদের কেমন লেগেছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।